থেকে আপাতত সবাই নিয়োগ। আচ্ছা, ফার্স্টে আসসালামু আলাইকুম। আমি তো জাকারিয়া ভাইয়ের অনেক পুরাতন কলিগ বলতে পারেন, আমরা একই ফার্মে ছিলাম। তো ওই পরিচয় থেকে পরিচিত আর কি। আমি জাকারিয়া ভাইয়ের জুনিয়র, একসাথে ফার্মে দিনে ছিলাম। এস এম আহমেদে আমরা ছিলাম একসাথে। তো ওইখান থেকে আমি কমপ্লিট মানে সিসিটা কমপ্লিট করি। তো প্রথমে বলি, আমার নাম মোহাম্মদ ইয়াসিন আলী জীবন। কোয়ালিফাই করেছি 2024-এর জুলাই সেশনে, জুলাই সেশনটাতে। জার্নিটা খুব ইন্টারেস্টিং ছিল। সার্টিফিকেট লেভেল আমাদের সময় ছিল না, নলেজ লেভেল ছিল। তো প্রথমে আমরা নলেজ লেভেল হচ্ছে দুইটা ডিউতে আমার কমপ্লিট হলো। প্রথম ডিউতে 5টা, পরের ডিউতে 2টা। তো এইটা অ্যাপ্লিকেশন লেভেলেও হচ্ছে এখন যেটা প্রফেশনাল লেভেল। তো তখন আমি ফার্স্ট ডিউতে 5টা পেপার দিলাম, 3টা কমপ্লিট হলো, দুইটা স্টুডেন্টস ট্যাক্স এবং ল। এবং হচ্ছে দেন হচ্ছে বলতে পারেন ওই যে করোনার টাইমটা, বলতে পারেন যে হচ্ছে আমাদের একটু গ্যাপ গেল এবং আমারও লেখাপড়ার গ্যাপ গেল। তো এরপরে প্রফেশনাল লেভেলে আমি অনেক সময় নিয়ে নিয়ে ফেলেছিলাম, 3-4 বছরের মতো। পরে অ্যাডভান্স লেভেলে এসে খুব বেশি টাইম নেইনি, 3টা সাবজেক্ট বের হয়েছে। রাইট নাও আমি হচ্ছে প্রাইম সিকিউরিটিতে আছি, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হিসেবে। আর আজকে আপনাদের হচ্ছে চ্যাপ্টারটা হচ্ছে প্রিপারেশন অফ বেসিক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এর আগে প্রিপারেশন অফ বেসিক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের আগে ক্লাসগুলো নিশ্চয়ই আপনারা করেছেন। তো তার আগে আমি একটু আলোচনা করে নিই যে সিএটা হচ্ছে মানে কি, আসলে খুব সহজ নাকি খুব কঠিন। 5 মিনিট একটু আলোচনা করব। তো আমাদের হচ্ছে অনেকেই মনে করে যে হচ্ছে সিএটা আসলে অনেক কঠিন, বা হচ্ছে পাস হয় না, অনেক পরিশ্রম করতে হয়। আমার কাছে তা মনে হয় না। আমি যখন এক্সাম দিয়েছি, যখনই ওয়েল প্রিপারেশন নিয়ে এক্সাম হলে দিয়েছি, হচ্ছে একবারও আমার ফেল হয়নি। টু বি অনেস্ট, হচ্ছে একবারও ফেল হয়নি যখনই আমার ওয়েল প্রিপারেশন ছিল। যেই সাবজেক্ট ওয়েল প্রিপারেশন ছিল না, সেই সাবজেক্টই ফেল হয়েছে। আপনি বলতে পারেন হচ্ছে কিছু কিছু সাবজেক্টে 50-50 চান্স এই ছিল, সাউন্ডের সেইটা অবস্থা খুব খারাপ। একটু দেখবেন যে বাফার মানে করছে আর সাউন্ড ব্রেক হচ্ছে হয়ে আসতেছে এরকম। বাফার করছে না, শুনতে পাচ্ছেন না? ভাইয়া বাফার করতেছে আসলে। হ্যাঁ, নেট বাফার করতেছে মনে হয় আপনার এন্ডে। এখন কি শুনতে পাচ্ছেন নাকি বাফার করতেছে? ভাইয়া ভয়েসটা প্রপার ক্লিয়ার না আর কি ভাইয়া। ভাই আপনার মাউথ স্পিকার বা হচ্ছে যে যেটাতে আর কি ভলিউমটা আসতেছে ওইটা আসলে সাথে বা সমস্যা। এখন কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া এখন ঠিক ক্লিয়ার আছে। ভাইয়া, লাউড ক্লিয়ার। ওকে, আচ্ছা, আমরা যেটাতে ছিলাম, পাশের কথা যেটা বলতেছিলাম, অ্যাকচুয়ালি হচ্ছে যদি আপনি ওয়েল প্রিপারেশন নেন, মানে ফেল করার কোনো সুযোগ নেই। সামটাইমস এমন হয়েছে যে হচ্ছে 50-50 সুযোগ ছিল, ওটাও পাস হয়ে গিয়েছে। বাট হচ্ছে আপনি যদি প্রিপারেশন ওয়েল না থাকে, দেন হচ্ছে আপনার সাবজেক্ট নলেজ যদি না থাকে, দেন আপনি ফেল করবেন। তো অনেক সময় হচ্ছে আমরা ওই যে সি পাই, ডি পাই। তো জিনিসটা হচ্ছে আপনার মানে সাবজেক্টের একটা ভালো যদি প্রিপারেশন থাকে বা নলেজ থাকে, আপনি সিএ তে খুব ইজিলি পাস করে ফেলবেন, কোনো সমস্যা হবে না। আর যদি সাবজেক্টটা সম্পর্কে আপনার ভালো ধারণা থাকে, কনসেপ্ট ক্লিয়ার না থাকে, দেন আপনাকে একটু ভুগতে হতে পারে। এটাই। সো সিএ তে আমি বলবো যে হচ্ছে আপনার যদি প্রচেষ্টা থাকে, এম যদি থাকে যে আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবই, হচ্ছে কোনোভাবে এই গোল থেকে যদি আপনি সরে না আসেন, তাহলে আপনি পাস করবেনই। আরেকটা মজার বিষয় বলি, হাফ কমপ্লিট বলে সিএ তে কিছু নেই।
ওই যে আমরা অনেকে সার্টিফিকেট লেভেল কমপ্লিট থাকি, প্রফেশনাল লেভেল কমপ্লিট থাকি, অ্যাডভান্সে একটা পেপার বাকি আছে বলি বা দুইটা পেপার বাকি আছে বলি, এইটাতে আসলে আপনার রিকগনিশনটা খুবই সামান্য। জাস্ট এটা মানে নিজের শান্তি যে হ্যাঁ আমার একটা সাবজেক্ট বাকি আছে, বা যতদিন আপনি ফুল কমপ্লিট না করবেন, কোয়ালিফাই না করবেন, সি এর অ্যাকচুয়াল মজাটা আপনি পাবেন না। সো সবাইকে রিকোয়েস্ট করব আমি, অবশ্যই আপনাদের গোল থাকতে হবে যে হ্যাঁ আমি সিএটা মাস্ট কমপ্লিট করবই। এটা যদি থাকে আপনি অবশ্যই পাস করবেন, কোনো ডাউট নেই। সো আজকে আমরা আমাদের ইয়েতে চলে যাই, কন্টেন্টে চলে যাই। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন এখন? জি ভাইয়া। জি ভাইয়া শোনা যাচ্ছে। Okay. আজকে আমরা কি শিখবো? চ্যাপ্টার 5 এ ছিল বেসিক হচ্ছে প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তো নামটাতেই বুঝতে পারতেছেন বেসিক, বাট আমি হচ্ছে আমাদের কর্পোরেট এক্সপিরিয়েন্স প্লাস হচ্ছে ধরেন প্রফেশনাল লেভেলেও যে হচ্ছে লাগে টুকটাক আলোচনা করব। বেস্ট সার্টিফিকেট লেভেলেই সীমাবদ্ধ থাকবো, বাট আপনাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যেটা অর্গানাইজেশনে আমরা ফেস করি ওইটাও হয়তো পড়ানোর সময় টুকটাক আলোচনা করব। তো আপনারা যদি ফুল ক্লাসটাতে থাকেন, জবের ক্ষেত্রে যখন চাকরি বাকরিতে যাবেন তখন এটা কিভাবে ওয়ার্ক করে এইটাও হয়তো আজকে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। সো আমাদের টপিকটা কি আজকে? ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্স, এবং দেন হচ্ছে ব্যালেন্সিং অফ লেজার অ্যাকাউন্টস, 3 নাম্বার হচ্ছে প্রিপেয়ারিং দ্য স্টেটমেন্ট অফ প্রফিট অর লস, 4 নাম্বার হচ্ছে প্রিপেয়ারিং দ্য স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, 5 নাম্বার হচ্ছে প্রিপেয়ারিং বেসিক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তো এই যে ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্স, এর আগে আপনারা হয়তো বিভিন্ন ক্লাসে আমার হচ্ছে মেম্বাররা, অন্যান্য মেম্বাররা আরো 4টা চ্যাপ্টার পড়িয়েছে, ওইখানে নিশ্চয়ই বেসিক ধারণাটা আপনাদের হয়ে গেছে যে ট্রায়াল ব্যালেন্সের আগে জেনারেলি কি হয়। আমরা ওই যে ছোটবেলায় যে পড়েছি, যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের আছেন তারা পড়েছেন যে বিভিন্ন ইভেন্ট ঘটে অর্গানাইজেশনে, আমাদের প্র্যাকটিক্যাল জীবনে বিভিন্ন ইভেন্ট ঘটে। ইভেন্ট গুলো যদি ফাইন্যান্সিয়াল হয় সেই ক্ষেত্রে ওইটাকে আমরা লেনদেন বলি, এবং লেনদেন গুলো আমরা লিপিবদ্ধ করি আমাদের হিসাবের খাতায়। হ্যাঁ, এই হিসাবের খাতায় লিপিবদ্ধ লেনদেন গুলা লিপিবদ্ধ করাকে হচ্ছে আমরা জার্নাল এন্ট্রি বলি। নিশ্চয়ই আগের ক্লাসে জার্নাল এন্ট্রি গুলা আপনারা জেনেছেন যে কিভাবে করতে হয়। এই জার্নাল এন্ট্রি গুলো হওয়ার পরে আমরা কি করি? বিভিন্ন লেজারে পোস্টিং করি, খতিয়ান বলে বাংলায় যেটাকে খতিয়ান বলে, লেজারে পোস্টিং করি। লেজার থেকে আমরা একটা ট্রায়াল ব্যালেন্স বানাই। লেজারের যে ব্যালেন্স গুলা সেগুলো আমরা একটা নির্দিষ্ট পিরিয়ডে আমরা ক্লোজ করে একটা ট্রায়াল ব্যালেন্স তৈরি করি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনের জন্য। এটা কেমন হইতে পারে? অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ভ্যারি করে। ব্যাংকিং কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এগুলি 31শে ডিসেম্বর, আমাদের দেশে 31 ডিসেম্বরে ইয়ার ক্লোজ করে। এবং অন্যান্য যে কোম্পানিগুলো আছে এগুলি জেনারেলি বাংলাদেশি কোম্পানিগুলো 30শে জুনে ইয়ার ক্লোজ করে থাকে। এবং আমাদের দেশে বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিও আছে যারা 31শে মার্চ অথবা 30শে সেপ্টেম্বরেও ফাইন্যান্সিয়াল ইয়ার ক্লোজ করতে পারে। সো আমার ট্রায়াল ব্যালেন্সটা প্রিপারেশন হয় অ্যাজ এ ডেট, ওই ডেটে যখন আপনার ফাইন্যান্সিয়াল ইয়ার ক্লোজ হবে ওই ডেটে আপনার হচ্ছে ট্রায়াল ব্যালেন্সটা প্রিপারেশন করতে হবে। এমন না যে এটা শুধু বছরে একবারই হবে, এটা মান্থলি বেসিসেও হতে পারে, কোয়ার্টারলি বেসিসেও হতে পারে। আপনি যেই কোনো ডেটে চাইলেই হচ্ছে অ্যাজ এ ডেট ট্রায়াল ব্যালেন্স তৈরি করে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে পারেন। এখন কথা হচ্ছে যে ভাইয়া আমরা হচ্ছে জার্নাল প্রিপারেশন করলাম, লেজার প্রিপারেশন করলাম, সো আমার তো হচ্ছে লিপিবদ্ধ হয়ে গেল, ট্রানজেকশন গুলা, লেনদেন গুলা লিপিবদ্ধ হয়ে গেল, তাহলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনের আমার নিড কি? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনের নিডটা হচ্ছে এই যে আপনি জার্নাল এন্ট্রি গুলা দিচ্ছেন, দেন হচ্ছে লেজার প্রিপেয়ার করতেছেন, তো আপনার যে কোম্পানির মালিক, ওনাররা, স্টেক হোল্ডার নিশ্চয়ই আপনারা জানেন হচ্ছে শুধুমাত্র মালিক পক্ষ না, এইটার এমপ্লয়ি, তারপরে হচ্ছে থার্ড পার্টি যারা এনবিআর হইতে পারে, আদার রেগুলেটরি বডি, হচ্ছে আমরা জেনারেল ইউজার যারা, সবার কাছে আপনার একটা অর্গানাইজেশনের যে হচ্ছে পিকচার, পাস্ট ইভেন্টের মাধ্যমে যে পিকচার, এইটা তুলে ধরে এবং ফিউচার ডিসিশন নিতেও সহায়তা করে যে আসলে অর্গানাইজেশন, এই যে আমি বিজনেসটা করতেছি, আসলে অর্গানাইজেশনটা কি অবস্থায় আছে, আমার প্রফিট অ্যান্ড লসের কি অবস্থা,
আমার ব্যালেন্স শিট বা ফাইন্যান্সিয়াল পজিশনের কি অবস্থা, আমি কি ভালো অবস্থায় আছি নাকি খারাপ অবস্থায় আছি, এইটা হচ্ছে আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন থেকে প্রকাশ পায়, এবং প্রফিট অ্যান্ড লস থেকে প্রকাশ পায় যে আমি কি আসলে ইয়েতে আছি কিনা, প্রফিটে আছি কিনা বা লসে আছি কিনা। ভাইয়ারা সবাই কি এখন আমার কথা বুঝতে পারতেছেন না ব্যবহার করতেছে? কেউ স্যার একজন বলবেন। ঠিক মতো শোনা যাচ্ছে। জি ভাই, শোনা ওকে, যাচ্ছে ঠিক মতো। ক্লিয়ার ভাইয়া। সো এই তাহলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনের নিডটা কি এইটা আমি একটু আলোচনা করলাম। এখন দেখেন এই যে আমরা যে চাকরি করি বা আপনারা চাকরি করবেন এক সময়, সো আমরা কি করি, এই যে বিভিন্ন ইভেন্ট ঘটে। ধরেন আমরা চাকরি করি কেন, স্যালারির জন্য। এই যে ধরেন স্যালারি যে দেই এমপ্লয়ীদের, এটা একটা ইভেন্ট। তো স্যালারি দিলে কি হয়, কোম্পানির একটা এক্সপেন্স হয়। তখন আমি কি করি, স্যালারি এন্ড অ্যালাউন্স কে ডেবিট করি। আর এই স্যালারি দিতে গিয়ে আমার কি হয়, ব্যাংক থেকে টাকা যায়। এই জন্য কি করি, ব্যাংক ক্রেডিট করি। এইখানে দেখেন দুইটা মানে একটা ট্রানজেকশন, বাট আমার দুইটা লেজার হয়েছে। স্যালারি এন্ড অ্যালাউন্স হচ্ছে ডেবিট, যেটা আমার পিএনএল আইটেম, মানে আমার এক্সপেন্স হয়েছে। আরেকটা হচ্ছে আমার ব্যাংক থেকে টাকা বের হয়ে গেছে, মানে ব্যাংক ক্রেডিট হয়েছে, এই যেটা হচ্ছে ব্যালেন্স শিট আইটেম। তাহলে এই যে জিএল গুলো আমার কি হবে, এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কিভাবে রিফ্লেক্ট করবে, এইটা আমরা আজকে শিখব। সো আমরা সরাসরি আমাদের বইয়ে চলে যাই, যেটা অ্যাকচুয়ালি আপনাদের সবারই তো এক্সপেকটেশন যে হচ্ছে আমি একটা ক্লাস করতেছি, সো আমার এক্সাম প্রিপারেশন হয়ে যাবে। তো সরাসরি বইয়ে চলে যাই, বইয়ের কন্টেন্ট গুলো আলোচনা করি, পাশাপাশি বাস্তব লাইফের সাথে যদি কোনো লিঙ্ক করতে পারি ওইটাও আমরা শেয়ার করব। সো দেখেন এখানে এই যে ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্স, এইটা বলতে কি বোঝায়, এই যে যেটা আলোচনা করলাম, এ লিস্ট অফ নমিনাল লেজার, মানে একটা নমিনাল লেজারের লিস্ট থাকবে। এই যে মাত্র যেটা বললাম, স্যালারি এন্ড অ্যালাউন্স এবং ব্যাংক, এই দুইটা হচ্ছে দুইটা লেজার। সো আরো অন্যান্য অনেকগুলো লেজার থাকবে যেগুলো আপনাকে এই ট্রায়াল ব্যালেন্সে আসবে। তো বলছে লিস্ট অফ নমিনাল লেজার অ্যাকাউন্ট ব্যালেন্স শোন ইন ডেবিট এন্ড ক্রেডিট কলাম। ডেবিট কলামেও থাকবে, ক্রেডিট কলামেও থাকবে এট এ পয়েন্ট ইন টাইম। ওই যে যেটা বললাম, 31শে ডিসেম্বর হতে পারে, 30শে জুন হতে পারে, অন্যান্য যে কোনো দিন হতে পারে। ওই পয়েন্ট অফ টাইমে বিভিন্ন লেজারের সমন্বয়, যেটা ডেবিট ব্যালেন্স থাকবে, ক্রেডিট ব্যালেন্স থাকবে, ইউজুয়ালি দ্য এন্ড অফ অ্যাকাউন্টিং ইয়ার, যেটা বলেছে জেনারেলি অ্যাকাউন্টিং ইয়ারের শেষে হয়। ওই ট্রায়াল ব্যালেন্স গুলা কি হয়, নট পার্ট অফ দ্য ডাবল এন্ট্রি সিস্টেম। ডাবল এন্ট্রি সিস্টেম না এটা, আর ওই যে জার্নাল এন্ট্রি আপনি দিচ্ছেন না, লেজার প্রিপেয়ার করতেছেন না। লেজার জার্নাল এন্ট্রি দেওয়ার পরে, লেজার প্রিপারেশনের পরে আপনার যে ক্লোজিং ব্যালেন্স গুলা থেকে যাবে প্রত্যেকটা লেজারের, ডেবিট ক্রেডিট, ওইটা দিয়ে আপনি একটা লিস্ট তৈরি করতেছেন যে ব্যাংক এটা কি ডেবিট অবস্থানে আছে না ক্রেডিট অবস্থানে আছে, স্যালারি এটা কি ডেবিট নাকি ক্রেডিট, আর তারপর ক্যাশ এটা কি ডেবিট নাকি ক্রেডিট, একটা লিস্ট তৈরি করতে হবে। ইট ইজ এক্সট্রাক্টেড ফ্রম দ্য ডাবল এন্ট্রি সিস্টেম। ডাবল এন্ট্রি সিস্টেম যেটা বললাম ওই যে লেজার অ্যাকাউন্টিং থেকে, ইট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট টু প্রিপেয়ারিং দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনের স্টার্টিং পয়েন্ট হচ্ছে এই ট্রায়াল ব্যালেন্সটা। তাহলে ট্রায়াল ব্যালেন্স কি, এটা তো আমরা সবাই হোপফুলি বুঝেছি। কেউ যদি না বুঝে থাকেন কাইন্ডলি আমাকে একটু বলবেন যে ভাই আমার আরেকবার রিপিট করেন। তো ট্রায়াল ব্যালেন্সটা হোপফুলি আমরা বুঝেছি। এখন এই ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা কি করব, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন করব। এইখানে আপনাদের এই চ্যাপ্টারটা তো বলেছে বেসিক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন। তো বেসিক দিয়ে ওনারা শুধুমাত্র পিএনএল, প্রফিট এন্ড লস স্টেটমেন্ট, এবং ব্যালেন্স শিট যেটা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, এই দুইটার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কম্পোনেন্ট অ্যাকচুয়ালি 5টা এবং ব্রড ক্ষেত্রে 6টা আইএফআরএস অনুযায়ী। প্রথমটা হচ্ছে আপনার এই যে প্রফিট এন্ড লস স্টেটমেন্ট এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম। 2 নাম্বারটা হচ্ছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। এই দুইটা হচ্ছে আপনাদের এই চ্যাপ্টারে আছে, বাকি কন্টেন্ট গুলা নাই। 3 নাম্বার যেমন স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, এটা আপনাদের এই কন্টেন্টে নাই। আর একটু যখন অ্যাডভান্স চ্যাপ্টারে যাবেন বা পরের লেভেলে যাবেন তখন এই ক্যাশ ফ্লোটা থাকবে। দেন হচ্ছে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, আর একটা হচ্ছে নোটস এন্ড ডিসক্লোজার। এই 5টা কম্পোনেন্ট নিয়ে হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেগুলিকে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলি। 5টা কম্পোনেন্ট। আরেকটা হচ্ছে অ্যাডভান্স কম্পোনেন্ট, যেটা হচ্ছে আপনার যদি কোনো রেট্রোস্পেক্টিভ ইফেক্ট থাকে ওইটার যদি কম্পারেটিভ
কম্পারেটিভ স্টেটমেন্ট দেওয়া লাগে ফাইন্যান্সিয়াল পজিশনে, সেই ক্ষেত্রে একটা কম্পোনেন্ট অ্যাড হয়, সেটা 6। কিন্তু আপনাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের বেসিক কম্পোনেন্ট কয়টা, সেই ক্ষেত্রে হচ্ছে 5টা। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, চেঞ্জেস অফ ইকুইটি এবং নোটস অ্যান্ড ডিসক্লোজার। আজকে এই চ্যাপ্টারে আমরা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট এবং স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন শিখব। স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনটা আগে ব্যালেন্স শিট হিসেবে পরিচিত ছিল। আমরা ছোটবেলায় যে ওই যে চূড়ান্ত হিসাব করেছিলাম, যে লাভ ক্ষতি হিসাব, তারপরে হচ্ছে ওই যে ব্যালেন্স শিট বা চূড়ান্ত হিসাব, এগুলিরই নামটা হচ্ছে চেঞ্জ হয়ে এখন প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট এবং স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। নাম থেকে আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি, নাম হচ্ছে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট। দ্যাট মিনস যেখানে আমার লাভ এবং ক্ষতির হিসাব হবে, যে আমার কি প্রফিট হলো নাকি লস হলো। সো তার মানে বোঝা যাচ্ছে নাম থেকে এইখানে আমার কত টাকা ইনকাম হয়েছে এইটা এক পাশে আসবে, কত টাকা এক্সপেন্স হয়েছে এইটা আসবে, যোগ বিয়োগ করে আমি বের করব প্রফিট অর লস হয়েছে, বাংলা হিসাব প্রফিট অ্যান্ড লস। আর স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন মানে আপনার অর্গানাইজেশনের ফাইন্যান্সিয়াল মানে স্ট্রেংথ কি, আপনার অ্যাসেট কি কি আছে, আপনার লাইবিলিটি কি কি আছে, আপনার ইকুইটি কি কি আছে। 3টা কম্পোনেন্ট, অ্যাসেট, লাইবিলিটি, ইকুইটি, ওইটা আমরা শিখবো স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে। দেন আমরা হচ্ছে এইখানে দেখেন লিস্টিং লেজার অ্যাকাউন্ট ব্যালেন্স ইন দ্য ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্স, একটা এক্সাম্পল আছে 1.1 এ, যে এখানে কতগুলো ব্যালেন্স আছে। ক্যাশ এট ব্যাংক 6,500 টাকা, মানে আমার ব্যাংকে টাকা আছে 6,500 টাকা, ডেবিট ব্যালেন্স। মানে কি, এটা ব্যাংকের ব্যালেন্সটা জেনারেলি ইনকাম, এক্সপেন্স, অ্যাসেট, লাইবিলিটি, ইকুইটি কি বলি আমরা, এটাকে অ্যাসেট বলি। তো ক্যাশ এট ব্যাংকটা যেহেতু অ্যাসেট, এই জন্য ডেবিট পাস। ক্যাপিটাল ক্রেডিট যেহেতু এটা আমার ইকুইটি আইটেম। ব্যাংক লোন আমার লাইবিলিটি আইটেম, এই জন্য হচ্ছে ক্রেডিট। পারচেস আমার এক্সপেন্স আইটেম, এই জন্য হচ্ছে ডেবিট। ট্রেড পেয়েবল জেনারেলি আমার লাইবিলিটি আইটেম, ক্রেডিট, বাট এখানে কোনো ব্যালেন্স নাই, জিরো। রেন্ট হচ্ছে আপনার এক্সপেন্স আইটেম, তাই ডেবিট। শপ ফিটিংস এক্সপেন্স আইটেম, ডেবিট। সেলস হচ্ছে আমার ইনকাম আইটেম, ক্রেডিট। ট্রেড রিসিভেবল আমার অ্যাসেট আইটেম, তাই ডেবিট। ব্যাংক লোন ইন্টারেস্ট আমার এক্সপেন্স আইটেম, ডেবিট। আদার এক্সপেন্স আমার এক্সপেন্স আইটেম, ডেবিট। ড্রয়িংস হচ্ছে আমার ইকুইটি আইটেম, ডেবিট। এখন আমরা জানি না হচ্ছে আপনারা কতটুকু জানেন, তাও আমি একটু বেসিক আলোচনা করি, যে আমার এক্সপেন্স গুলা ডেবিট আইটেম হয়, ইনকাম গুলা ক্রেডিট আইটেম হয়, অ্যাসেট গুলা ডেবিট আইটেম হয়, লাইবিলিটি এবং ইকুইটি ক্রেডিট আইটেম হয়। আমি প্রত্যেকটাই নাম ধরে বললাম, যে রেন্ট যেমন এক্সপেন্স আইটেম, তাই ডেবিট। এইখানে কি করলাম, এই যে আপনারা বিভিন্ন জার্নাল এন্ট্রি শিখেছেন, তারপরে হচ্ছে লেজার অ্যাকাউন্টিং শিখেছেন, ওইটারই ব্যালেন্স গুলাকে আমরা ডেবিট ক্রেডিট আকারে হচ্ছে সাজিয়েছি। লিস্ট অফ নমিনাল লেজার জার্নালে ইয়েতে ডেফিনেশনে যেটা পড়েছিলাম, লিস্ট অফ নমিনাল লেজারকে আমরা ডেবিট ক্রেডিট হিসেবে লিস্টিং করেছি। এইটা হচ্ছে আমার ট্রায়াল ব্যালেন্স, এবং ট্রায়াল ব্যালেন্স অলওয়েজ মিলতে হবে। যদি ট্রায়াল ব্যালেন্সের ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্স আপনার ঠিক না থাকে, 20,500, এই যে এখানে যেমন 20,500 20,500 আছে, যদি যোগফল ঠিক না থাকে তাহলে বুঝতে হবে যে আপনার অ্যাকাউন্টিং এ কোথাও ভুল হয়েছে, আপনার এন্ট্রি ঠিকভাবে হয়তো হয়নি, বা জিএল ব্যালেন্স টেনে আনতে হয়তো ভুল হয়েছে। কোনো এন্ট্রি তো বাদ পড়লে তো ডেবিট ক্রেডিট দুইটাই বাদ পড়বে, হয়তো আপনি একতরফা ভুল করেছেন। সো অলওয়েজ এটা মিলতে হবে, যদি না মিলে তাহলে বুঝতে হবে কোথাও ভুল আছে। তো আমরা এই যে ট্রায়াল ব্যালেন্সের একটা এক্সাম্পল এখানে দেখতে পাইলাম। ছোটবেলায় পড়েছিলাম আমরা ওই যে ট্রায়াল ব্যালেন্সের কিছু ভুল, যারা কমার্স ব্যাকগ্রাউন্ড তারা পড়েছেন, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা হয়তো পড়েননি। সো আমি একটু রিভাইজ করে যাচ্ছি। ট্রান্সপোজিশন এররটা কি হইতে পারে, 2 digits ইন অ্যান অ্যামাউন্ট আর অ্যাক্সিডেন্টালি রেকর্ডেড দ্য রং ওয়ে অ্যারাউন্ড। আমরা অনেক সময় দেখবেন লিখার সময় অথবা টাইপিং এর সময় ভুল করে ফেলি, লাস্ট 2 digit এদিক সেদিক করে ফেলি, হিউম্যান এরর হয়ে যায়। ধরেন আমি লিখবো 10,123 টাকা, 10,123 টাকাকে লাস্টের 2 digit যে 2 এবং 3, সেইটাকে আমি কি করি, 3 এবং 2 লিখে ফেলি। আমি কিন্তু মনে মনে ভাবতেছি 10,123, মুখেও উচ্চারণ করতেছি 10,123, মাথায়ও কাজ করতেছে, বাট লিখার সময় টাইপ করার সময় লিখে ফেলতেছি 10,132।
এই যে 2-3 লাস্টের যে 23 শব্দটা 2-3 এটা যে 3-2 হয়ে গেল অথবা 3-2-2-3 হয়ে গেল, এই যে এইটাকে বলতেছে রিপ্লেস করে ফেলতেছে ট্রান্সপোজিশন। এইটাকে বলে এই যে দুইটা ডিজিট যদি অ্যাক্সিডেন্টালি রং ওয়ে অ্যারাউন্ড হয়ে যায় এইটাকে বলে ট্রান্সপোজিশন এরর। এটা হিউম্যান এরর হতে পারে। অমিশন এরর যেমন একটা ট্রানজাকশন কমপ্লিটলি বাদ পড়ে গেল, ধরেন আপনি একজনকে স্যালারি দিলেন 100 টাকা অথবা অফিস রেন্ট দিলেন 50 টাকা, আপনি টোটালি ওইটা এন্ট্রি করেননি, সেই ক্ষেত্রে এটাকে বলবো অমিশন এরর। কমিশন এরর কি? এ ডেবিট অর ক্রেডিট ইজ পোস্টেড টু দ্য কারেক্ট সাইড অফ দ্য নমিনাল বাট টু দ্য রং অ্যাকাউন্ট। যেমন এখানে বলেছে ওয়েজেস পেইড আর ডেবিটেড টু দ্য রেন্ট অ্যাকাউন্ট ইনস্টেড অফ ওয়েজেস অ্যাকাউন্ট। মানে আপনি কেউকে হচ্ছে ওয়েজ দিয়েছেন, ওয়েজেস মানে কি মজুরি, বাংলায় যদি বলি মজুরি, মজুরি দিলে আপনার কি করতে হবে, এটা কি করা উচিত ছিল, ওয়েজেস এর লেজারেই ডেবিট করা উচিত ছিল, আপনি কি করলেন এটা রেন্টের লেজারে হচ্ছে দিয়ে দিলেন। তাহলে আপনার ডেবিট কিন্তু ঠিক আছে, ক্রেডিটও হয়তো ঠিক আছে, কিন্তু আপনি কি করছেন ওয়েজেস এ ডেবিট না করে আপনি করেছেন রেন্টে ডেবিট। সো আপনার কোম্পানির মালিক অথবা হচ্ছে শেয়ার হোল্ডাররা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা দেখবে তখন হয়তো চিন্তা করবে কি ব্যাপার, রেন্ট এত বেশি কেন, রেন্ট তো এত বেশি হওয়ার কথা ছিল না, কারণ আপনার যে ওয়েজেস মজুরিটা আপনি ভুল করে অন্য ঘরে পোস্টিং দিয়েছেন। এইটা হচ্ছে কমিশন এরর বলে। কম্পেনসেটিং এরর কি হইতে পারে? ওয়ান এরর ইজ এক্স্যাক্টলি ক্যান্সেলড বাই অ্যানাদার এরর এলসওয়্যার। যেমন ধরেন আপনি ওই যে ওইটা দিয়েই বুঝাই, ধরেন আপনি হচ্ছে ওয়েজেস একটা রেন্টে বুক করে দিচ্ছেন 100 টাকা, আবার রেন্ট 100 টাকা বুক করতে গিয়ে ওইটা ওয়েজেস এ বুক করে দিচ্ছেন, আপনার তাহলে 100 দিয়ে ওইটা কম্পেনসেট হয়ে গেল, বাট অ্যাকচুয়ালি আপনার ভুল আছে। কম্পেনসেট মানে কি? একটা আরেকটাকে দিয়ে মানে আপনার ক্ষতিপূরণ হয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি ওইটা ভুল। এররস অফ প্রিন্সিপাল, প্রিন্সিপালে ভুল হইতে পারে কি? ধরেন আপনার যেগুলি পিএনএল আইটেম, এক্সপেন্ডিচার আইটেম, ওগুলি আপনি ভুলে অ্যাসেটে বুক করে ফেললেন। কথার কথা আপনি হচ্ছে অর্গানাইজেশনের জন্য চা পাতি কিনে এনেছেন, অফিসের এমপ্লয়ীদেরকে চা দেওয়া লাগে না, বা ফার্মে আমাদেরকে মাঝে মধ্যে চা খাওয়ায় না, ওই চায়ের জন্য চা পাতি কিনে এনেছেন। এখন চা বা হচ্ছে কাপ পিরিচ এগুলি তো আসলে আমার রেভিনিউ এক্সপেন্ডিচার, হ্যাঁ, তো এগুলিকে যদি আমি অ্যাসেট হিসেবে বুক করে ফেলি সেই ক্ষেত্রে আমার প্রিন্সিপাল এরর। আমাকে বুঝতে হবে কোনটা আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার, কোনটা রেভিনিউ এক্সপেন্ডিচার। এইটাকে যদি আমি ভুল করি এইটাকে বলা হয় এরর অফ প্রিন্সিপাল। এগুলি নিয়ে হয়তো আপনাদের কনসেপচুয়াল এমসিকিউ আসতে পারে। এক্সাম্পল একটা দিয়ে দিবে, দিয়ে দিয়ে বলবে এটা কি ট্রান্সপোজিশন এরর, এটা কি ওমিশন এরর, নাকি এটা এরর অফ প্রিন্সিপাল, এরকম এক্সামে আসতে পারে। এই যে এই 5টা পয়েন্ট আলোচনা করলাম, এইখানে কারো কোনো কোশ্চেন আছে ভাইয়া? পুরা ভাইয়া কম্পেনসেটিং এররটা যদি আবার বলতেন ভাইয়া। আচ্ছা, কম্পেনসেটিং এররটা হচ্ছে কি, আপনি একটা ভুল দিয়ে আরেকটা ভুল যদি হচ্ছে সংশোধন হয়ে যায়, মানে দুইটা ভুল কিন্তু একে অপরকে কেটে ফেলছে। ধরেন কথার কথা আমি ধরেন আপনি একটা গুনাহ করছেন, গুনাহ করে আল্লাহ আপনারে হচ্ছে 10টা গুনাহ আপনার খাতায় অ্যাড করলো, হ্যাঁ, আবার আপনি কি করলেন, একজনের উপকার করলেন, উপকার করে 10টা সোয়াব পাইলেন, নেকি পাইলেন। এই যে গুনাহ 10টা এবং নেকি 10টা কাটাকাটি হয়ে গেল, বাট গুনাহ কিন্তু আপনার হইছে, নেকিও কিন্তু আপনার হইছে। সো এরকম ধরেন আপনি যখন এন্ট্রি দিতে যাবেন, অ্যাকাউন্টিং এন্ট্রি দিতে যাবেন, আপনি কাউকে স্যালারি দিলেন, স্যালারিটা আপনি কি করলেন, ভুল করে অফিস রেন্ট হিসেবে বুক করে ফেললেন। 100 টাকা স্যালারি দিচ্ছেন, আপনি লিখলেন অফিস রেন্ট ডেবিট এবং হচ্ছে ব্যাংক ক্রেডিট, কিন্তু হওয়া কি উচিত ছিল স্যালারি। এইটা একটা ভুল করলেন। আবার কি করলেন, যেখানে অফিস আছে ওইখানে মালিককে ভাড়া দিবেন, ভাড়া দিতে গিয়ে অফিস রেন্ট 100 টাকা ডেবিট হওয়া উচিত ছিল, ব্যাংক ক্রেডিট হওয়া উচিত ছিল 100 টাকা। তখন আবার আপনি ভুল করছেন কি, অফিস রেন্টকে ডেবিট না করে স্যালারিকে ডেবিট করে ফেলছেন। এখন রেজাল্ট কি দাঁড়াইলো, প্রথমে আমি স্যালারিকে ডেবিট না করে রেন্টকে ডেবিট করে ফেলছিলাম, এবং পরবর্তীতে রেন্টকে ডেবিট না করে স্যালারিকে ডেবিট করে ফেলছিলাম 100 টাকায়। রেজাল্ট কিন্তু মিলে যায়, আমার স্যালারিতে যেই 100 বুক হওয়ার কথা ছিল ওইটা 100 বুক হয়েছে, রেন্টে যেই 100 টাকা বুক হওয়ার কথা ছিল ওইটাও বুক হয়ে গিয়েছে। এটা একজন আরেকজনকে যখন কম্পেনসেট করে ফেলছে ওইটাকে বলে কম্পেনসেটিং এরর।
যে ওয়ান এরর ইজ এক্স্যাক্টলি, দেখেন ওয়ান এরর ইজ এক্স্যাক্টলি ক্যান্সেলড, একটা এরর টোটালি ক্যান্সেল হয়ে গেছে অ্যানাদার এরর, অন্য একটা এরর দিয়ে যখন পুরোপুরি ক্যান্সেল হয়ে যায় তখন এটাকে কম্পেনসেটিং এরর বলে। বুঝতে পেরেছেন ভাইয়া? স্যার এরর অ্যামাউন্টটা যদি সেম না হয় তাহলে তখন কি করা হবে? আর সেই ক্ষেত্রে কম্পেনসেট হবে না, এটা শুধুমাত্র বলছে এক্স্যাক্টলি ক্যান্সেল। দেখেন ওয়ার্ডটাই হচ্ছে এক্স্যাক্টলি, মানে যদি হুবহু এক্স্যাক্ট সেম ফিগার হয় তাহলে ওইটাকে আমরা কম্পেনসেট বলবো। আর যদি হচ্ছে অ্যানাদার ইয়ে দিয়ে হয়, বলবো ফিগারে ভুল হয়, সেক্ষেত্রে তো আমি বলবো এই যে কমিশন এরর, যেটা আপনি হচ্ছে ভুল করছেন, রং অ্যাকাউন্টে পোস্টিং করছেন, অথবা হচ্ছে ফিগার ভুল করছেন, ট্রান্সপোজিশন এরর হইতে পারে। কিন্তু কম্পেনসেট এররটা হচ্ছে হুবহু সেম ফিগার দিয়ে হবে। আচ্ছা, এইটা নিয়ে দেখেন আমরা নমিনাল লেজার আর জেনারেল লেজারটা যদি একটু বলতেন। নমিনাল লেজার এবং কি জেনারেল বললেন লেজার। ভাইয়া? আচ্ছা, নমিনাল লেজার এবং জেনারেল লেজারটা হচ্ছে আপনার বলতে পারেন যে হচ্ছে একটু হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। হ্যাঁ, আচ্ছা, এক ভাইয়া কোশ্চেন করলো নমিনাল লেজার এবং জেনারেল লেজার। জেনারেলি নমিনাল লেজার এবং জেনারেল লেজার অ্যাকচুয়ালি একে অপরের পরিপূরক। হ্যাঁ, কেউ এটাকে জেনারেল লেজার বলে, কেউ এটাকে নমিনাল লেজার বলে। এইটার আরেকটা লেজার আছে, ওইটাকে আমরা হচ্ছে প্যারেন্ট লেজার বলি, মাদার লেজার বলি হচ্ছে। কিন্তু নমিনাল এবং জেনারেল লেজারটা সেম। যেমন ধরেন হচ্ছে রেন্ট দিলে রেন্ট এক্সপেন্স ডেবিট হবে, ব্যাংক ক্রেডিট হবে, হ্যাঁ, অথবা ক্যাশ ক্রেডিট হবে, অথবা ব্যাংক ক্রেডিট হবে। এই যে রেন্ট, এটা একটা নমিনাল লেজার অথবা জেনারেল লেজার। তাহলে ব্যাংকটা ক্রেডিট হলো, ব্যাংকও ইন্ডিভিজুয়ালি একটা নমিনাল লেজার অথবা জেনারেল লেজার বলতে পারেন। বাট যখন আপনি স্যালারি দিবেন আবারও স্যালারি ডেবিট হবে, ব্যাংক ক্রেডিট হবে। আবার যখন আপনার রেভিনিউ হবে বা সেল করবেন কি হবে, ব্যাংক ডেবিট হবে, সেল ক্রেডিট হবে। দেখেন সেল একটা লেজার, স্যালারি একটা লেজার, তারপর রেন্ট একটা লেজার, কিন্তু তিনোটাই গিয়ে আপনার হিট করতেছে কোথায়? ব্যাংকে। এই জন্য প্রত্যেকটাই নমিনাল অথবা জেনারেল লেজার, বাট ব্যাংকটাকে আমি বলবো হচ্ছে মাদার লেজার অথবা প্যারেন্ট লেজার। সো নমিনাল এবং জেনারেল লেজারের মধ্যে আলটিমেটলি কোনো পার্থক্য নেই। আচ্ছা, আমরা নেক্সট যাচ্ছি। আপনার অনেক সময় দেখবেন অর্গানাইজেশনে একটা ইয়ার ক্লোজিং হয়ে গেছে, 30শে জুন অথবা 31শে ডিসেম্বর হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আপনি একটা ট্রায়াল ব্যালেন্স তৈরি করলেন। তৈরি করার পরে আপনি জানতে পারলেন যে আমার এখনো কিছু অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি বাকি আছে। তখন ওই এন্ট্রিগুলা কি আপনি দিবেন না? ইয়ার যে ক্লোজ হয়ে গেল, হ্যাঁ দিবেন। কারণ 31শে ডিসেম্বর হওয়ার পরেও আপনার হচ্ছে কিছু ইভেন্ট, যেগুলি পাস্ট ইভেন্ট আমি এন্ট্রি দেইনি, ওই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিগুলো দিতে হবে। প্রভিশনাল এন্ট্রি হতে পারে, বা আমি বাদ পড়েছে এমন এন্ট্রি হতে পারে, আমার কাছে কাগজ পরে এসেছে এমন হতে পারে, সেই এন্ট্রিগুলো আমাকে দিতে হবে। সো এইটাকে বলতেছি আমরা মেকিং অ্যাডজাস্টমেন্ট আফটার দ্য ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্স। ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্স হওয়ার পরেও আমি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দিতে পারি। ওই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দেওয়ার পরে আমরা কি করব, একটা ফাইনাল ট্রায়াল ব্যালেন্স করব। ফাইনাল ট্রায়াল ব্যালেন্স থেকে আমি হচ্ছে ওই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন করব, প্রফিট এন্ড লস এবং স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। এবং এগুলি করানোর পরে আমি ওই যে অডিট করব, আপনারা যারা আছেন আপনারা অডিট করবেন। অডিট করে তারপর ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ অপিনিয়ন দিবেন আর কি। আর ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ না হইলে আপনারা মডিফাই করতে পারেন, ডিসক্লেমার করতে পারেন, হোয়াট এভার। সো অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিগুলো কি হতে পারে, এইখানে দেখেন একটা ওয়ার্ক এক্সাম্পল আছে, ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্স এন্ড অ্যাডজাস্টমেন্ট জার্নাল। এখানে ব্যাংক লোন আছে, ক্যাশ এট ব্যাংক আছে, ক্যাপিটাল আছে, রেন্ট আছে, ট্রেড পেয়েবল আছে, পারচেজ সেল, আদার পেয়েবল, ট্রেড রিসিভেবল, ব্যাংক লোন ইন্টারেস্ট, আদার এক্সপেন্স, নন কারেন্ট অ্যাসেট। সো আমরা এগুলি একটু আলোচনা করে ফেলি। ব্যাংক লোনটা আমার কি?
লাইবিলিটি আইটেম এবং এটা ক্রেডিট হয়। আমরা একটা ট্রায়াল ব্যালেন্স করব, সো এটা ক্রেডিট ব্যালেন্সে বসবে এবং এইটা হচ্ছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের কম্পোনেন্ট, লাইবিলিটিতে বসে। ক্যাশ এট ব্যাংক হচ্ছে ডেবিট হয় জেনারেলি এবং এটা অ্যাসেটে বসে, ডেবিট আইটেম অ্যাসেট পাশে বসে। ক্যাপিটাল হচ্ছে ক্রেডিট আইটেম এবং এটা ইকুইটিতে বসে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে। রেন্ট হচ্ছে আমার এক্সপেন্স আইটেম, এটা পিএনএল এ যায়। প্রফিট এন্ড লস স্টেটমেন্টকে আমরা পিএনএল বলি হচ্ছে কর্পোরেটে। সো পিএনএলটা আপনারা হচ্ছে মার্ক করেন। পিএনএল যদি বলি আমি, সেই ক্ষেত্রে বুঝবেন যে প্রফিট এন্ড লস স্টেটমেন্টের কথা বলতেছি। ট্রেড পেয়েবল হচ্ছে আমার লাইবিলিটি আইটেম, এটা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে যায়, এটা ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে। পারচেস হচ্ছে আমার পিএনএল আইটেম, এটা এক্সপেন্স এর বহিঃপ্রকাশ। সেলস হচ্ছে আমার পিএনএল আইটেম, এটা ইনকাম, এটা ক্রেডিট হয়। আদার পেয়েবল হচ্ছে আমার লাইবিলিটি, ব্যালেন্স শিট বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের আইটেম, ক্রেডিট হয়। ট্রেড রিসিভেবল হচ্ছে আমার অ্যাসেট আইটেম, এটা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে ডেবিট পাশে বসে। ব্যাংক লোন ইন্টারেস্ট আমার এক্সপেন্স আইটেম, এটা পিএনএল বা প্রফিট এন্ড লসের ডেবিট পাশে বসে। আদার এক্সপেন্স নামেই বোঝা যাচ্ছে এক্সপেন্স আইটেম, এটা প্রফিট এন্ড লসে বসবে। নন কারেন্ট অ্যাসেট নামেই বোঝা যাচ্ছে এটা অ্যাসেট আইটেম, এটা হচ্ছে ব্যালেন্স শিট বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের ডেবিট আইটেমে বসবে। এখন দেখেন আমি একটা ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্স করে ফেলেছি। করে ফেলার পরে আমার এই যে 31/3 মানে 31শে মার্চ, এটা হয়তো একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, তাই 31শে মার্চ ইয়ার ক্লোজিং। এখানে কি হয়েছে, 3টা এন্ট্রি যেটা আমি বুক করিনি, এই 3টা এন্ট্রি এখন আমাকে বুক করতে হবে। দেখেন, বট ম্যাটেরিয়াল ফর 1000, হাফ অফ ক্যাশ এবং হাফ অন ক্রেডিট। আমি কি বলেছি, 1000 টাকার আমার ম্যাটেরিয়াল পারচেস হয়েছে, যেটার মধ্যে অর্ধেক হচ্ছে ক্যাশে, অর্ধেক হচ্ছে ক্রেডিটে, মানে অর্ধেক ক্যাশে অর্ধেক বাকিতে। কেউ বলতে পারবেন এটা জার্নাল এন্ট্রিটা কি হবে? এনিওয়ান? ইয়েস স্যার, বলতে পারবো। হ্যাঁ বলেন কাইন্ডলি প্লিজ। পার্সেস ডেবিট আর ক্যাশ, হ্যাঁ। সরি ডেবিট আর হচ্ছে হ্যাঁ ওই ট্রেড রিসিভেবল। স্যার ক্যাশ ক্রেডিট হবে, ট্রেড রিসিভেবল ক্রেডিট হবে, পারচেজ ডেবিট হবে। জি আচ্ছা, হ্যাঁ, ট্রেড রিসিভেবল না, ট্রেড পেয়েবল হবে। আমি Payable যখন হবে। পারচেস করি, পারচেস করলে Purchase আমার debit হচ্ছে হ্যাঁ লাইবিলিটি হয়। সো সেই ক্ষেত্রে আমার ট্রেড পেয়েবল, মানে আমার কাছে টাকা পাবে, পারচেসের এগেইনস্টে ট্রেড পেয়েবল ক্রেডিট হবে 500 টাকা, ক্যাশ ক্রেডিট হবে 500 টাকা, আর পারচেস ডেবিট হবে 1000 টাকা। আরেকটা হচ্ছে সেলস 1040 এন্ড 800 অফ হুইচ ওয়ার অন ক্রেডিট। 1040 টাকা আমি সেল করেছি, 800 টাকা আমি ক্রেডিটে মানে বাকিতে বিক্রি করেছি। তো এই ক্ষেত্রে কি হবে, 800 টাকা আমার হচ্ছে ট্রেড রিসিভেবল, মানে আমি টাকাটা পাবো। তো 1040 থেকে 800 টাকা আমার কত হয়, 240 টাকা যদি ভুল না করে থাকে। ওইটা আমি যেহেতু বলেছে যে 800 ক্রেডিটে, বাকিটা আমার ক্যাশ। তো ক্যাশ অথবা ব্যাংকে আমি ডেবিট করব এবং রেভিনিউ বা সেলস আমি ক্রেডিট করব 1040 টাকা। 3 নাম্বারটা হচ্ছে পেইড ওয়েজেস টু শপ অ্যাসিস্ট্যান্ট, মানে আমার একটা দোকান আছে, ওই দোকানের যে অ্যাসিস্ট্যান্ট তাকে আমি ওয়েজেস দিয়েছি বা স্যালারি দিয়েছি, তাহলে ক্যাশে। এইটার জার্নাল কি হবে, ওয়েজেস ডেবিট এবং ক্যাশ ক্রেডিট Cash 260 debit। টাকা। তো এই 3টা জার্নাল নিয়ে কারো কোনো ডাউট আছে কিনা? আচ্ছা, ধরে নিচ্ছি নাই। সো এখন দেখেন এই যে 1000 টাকা, এটাকে আমরা 3টা জার্নালে ভাগ করেছি, পারচেস, ক্যাশ এবং ট্রেড পেয়েবল। আমার যে ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্সটা দাঁড়িয়েছিল, এইখানে আমার এখন এন্ট্রিগুলো পড়বে, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিগুলো পড়বে। তাহলে 3টা 1000 টাকার মধ্যে, তাহলে আমি পারচেসে 12,400 টাকা ছিল, এই 12,400 সাথে 1000 টাকা পারচেসে যোগ হয়ে যাবে, 13,400 হবে। দেন এই 1000 টাকাকে আমি 2 ভাগে ভাগ করেছি, ক্যাশে 500 টাকা এবং ট্রেড পেয়েবলে 500 টাকা। তাহলে ক্যাশ এট ব্যাংক থেকে আমার কি হবে, 500 টাকা কমে যাবে, 11,700 থেকে 500 টাকা কমে যাবে। ট্রেড পেয়েবল, যে ট্রেড পেয়েবলের সাথে আমার 500 টাকা যোগ হবে। ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্সের মধ্যে আমার এই জার্নাল এন্ট্রি গুলার রিফ্লেকশন দিতে হবে। এই যে রিফ্লেকশন দেওয়া, এটাকেই আমি বলতেছি অ্যাডজাস্টমেন্ট করতেছি। এবং অ্যাডজাস্টমেন্ট করার পরে আমার যে ব্যালেন্সটা দাঁড়ায় 12,400, 1000 যোগ করে 13,400 হয়ে গেল। 500 আমি ক্যাশ এট ব্যাংক এবং ট্রায়াল ব্যালেন্সে, হ্যাঁ সরি কেউ কি কিছু বললেন?
স্যার সরি স্যার, মাইকটা অন ছিল, সরি। ওকে ওকে, নো ইস্যু। হচ্ছে এবং আমার যে ট্রেড পেয়েবলের সাথে অ্যাডজাস্টমেন্ট দিয়ে যে ব্যালেন্সটা দাঁড়ালো ওইটা আমার ফাইনাল ট্রায়াল ব্যালেন্স। আপনারা বুঝেছেন ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি এবং ফাইনাল ট্রায়াল ব্যালেন্স কিভাবে আমরা করি। এই যে এন্ট্রি গুলার অ্যাডজাস্টমেন্ট দিয়ে যে ফিগারটা দাঁড়ায় ওইটাকে আমরা বলি ফাইনাল ট্রায়াল ব্যালেন্স। সেম ভাবে সেলস এর অ্যাডজাস্টমেন্টটা কি হবে, 1040 টাকা আমি কি করব সেলসে, এই যে 34,600 মধ্যে গিয়ে সেলস 1040 টাকা যোগ হয়ে যাবে, 800 টাকা ক্রেডিট, 800 টাকা ঢুকে যাবে আমার ট্রেড রিসিভেবলে, 12,000-এর মধ্যে ঢুকে যাবে। আর থাকে কত, 240 টাকা, যেটা আমি যেহেতু কিছু বলেনি ধরে নিচ্ছি আমি ক্যাশে পেয়েছি, তো ক্যাশ এট ব্যাংকে আমার ওই 240 টাকা যোগ হয়ে যাবে। আবার ওয়েজেস পেইড করেছি আমার শপ অ্যাসিস্ট্যান্টকে 260 টাকা, তাহলে ওয়েজেস এর মধ্যে আমার 260 টাকা ঢুকে যাবে। এখন এইখানে দেখেন ওয়েজেস নামে কোনো হেড কি আছে? নাই। নাই ভাইয়া। তো আপনি চাইলে কি করতে পারেন, ওয়েজেস নামে একটা লেজার হেড খুলতে পারেন, ওইখানে লিখবেন ওয়েজেস নাম দিয়ে 240 টাকা ক্যাশ থেকে আপনি 240 টাকা বাদ দিয়ে দিবেন। অথবা এমনও হতে পারে এই আদার এক্সপেন্সের মধ্যে ভ্যারাইটিস হেড আছে, সেইখানেও এই ওয়েজেসটা যোগ হয়ে আপনার ক্যাশ থেকে বাদ পড়ে যেতে পারে। এটা আপনার অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ভ্যারি করে। যেগুলি ছোট ছোট ফিগার এগুলি অনেকেই আদার এক্সপেন্স হিসেবে ট্রিট করে। ম্যাটেরিয়াল যদি হয়, ইম্যাটেরিয়াল যদি হয় আদার এক্সপেন্সে ঢুকে দেয়। ইম্যাটেরিয়াল বুঝেন তো, ছোট ছোট অ্যামাউন্ট যেগুলি খুব একটা ইম্প্যাক্ট করে না, আর ম্যাটেরিয়াল বড় অ্যামাউন্ট যেগুলি আমার ডিসিশন মেকিং কে ইম্প্যাক্ট করতে পারে। অ্যাসুরেন্সে আপনারা পড়েছেন ম্যাটেরিয়াল ইম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল হলে আলাদা সেপারেট হেডে দেখানোটাই বেটার। হ্যাঁ, এতটুকু পর্যন্ত সবাই বুঝেছেন? ইয়েস স্যার। ওকে, কারো কোনো কনফিউশন থাকলে বলবেন ভাইয়ারা আপুরা। স্যার হ্যাঁ, আমার আর একটা প্রশ্ন ওয়েজেস ছিল। নিয়ে যদি একটু একটা বলতে। কথা ছিল। আর ওই যে স্যার বলা লাগবে না, ভাইয়া বললেই হবে। বলেন, কোশ্চেন করেন। ভাইয়া এই ট্রায়াল ব্যালেন্স যেটা আমরা এখন দেখতেছি, এটা তো আমাদের হ্যাঁ যখন আমরা এক্সাম দিতে যাব হয়তো আমাদের 1 নাম্বার কোশ্চেন থাকবে, তখন তো এটার সাথে আরো কিছু ডিটেইলস থাকবে, এটাই তো? হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার, ঠিক আছে। এইটা এমন হতে পারে, ধরেন বলতে পারে যে এই অ্যাডজাস্টমেন্ট গুলা ট্রায়াল ব্যালেন্স করো। হ্যাঁ, এই অ্যাডজাস্টমেন্ট গুলা করো। অ্যাডজাস্টমেন্ট গুলার জন্য দেখা গেছে আপনাকে এই যে 3টা অ্যাডজাস্টমেন্ট না, 3টা অ্যাডজাস্টমেন্টের জন্য আপনাকে ধরেন 3 নাম্বার দিল, ঠিক আছে। তারপরে বললো এখান থেকে একটা ফাইনাল ট্রায়াল ব্যালেন্স করো। ফাইনাল ট্রায়াল ব্যালেন্স ওই যে যোগ বিয়োগ করলেন, যোগ বিয়োগ করে একটা ফাইনাল ফিগার দাঁড় করাইলেন, ওইটাকে বললো আপনাকে 4 নাম্বার দিব। তাহলে 3 আর 4 কত দাঁড়াইলো? 4 5 6 7, 7 নাম্বার দাঁড়াইলো। এবং বললো এইটা দিয়ে তুমি একটা পিএনএল করো এবং একটা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন দাঁড় করাও। তো পিএনএল এর জন্য দেখবেন আপনাকে 4 নাম্বার বা 3 নাম্বার দিবে, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের জন্য আবার 3 বা 4 দিবে। এইভাবে হয়তো 10-12 নাম্বার বা 15 নাম্বারের একটা কোশ্চেন বানাবে। শুধুমাত্র জার্নাল দিয়েও শেষ করতে পারে, আবার একেবারে ফুল আপনার পিএনএল ব্যালেন্স শিট স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন পর্যন্ত কন্টিনিউ করতে পারে। আচ্ছা, এই যে এখানে রিকোয়ারমেন্ট কি বলেছে আমরা হয়তো সলভ করে ফেলেছি, দেখি ওরা কি বলেছে। প্রিপেয়ার দ্য অ্যাডজাস্টমেন্ট জার্নাল ফর দ্য ট্রানজেকশন এবং প্রিপেয়ার দ্য ফাইনাল ট্রায়াল ব্যালেন্স। সো এখানে এই যে আমাদের প্রথমে কি করলাম, এগুলিকে ওই যে মুখে মুখে যেটা বলছি ওরা কি করছে, এখন এই যে ডেবিট ক্রেডিট হিসেবে এগুলিকে ভাগ করছে। দেখেন, ব্যাংক লোন আমরা বলেছি লাইবিলিটি ক্রেডিট, ক্যাশ এন্ড ব্যাংক, ডেবিট আইটেম অ্যাসেট, ক্যাপিটাল ক্রেডিট আইটেম, ইকুইটি রেন্ট এক্সপেন্স আইটেম তাই ডেবিট, ট্রেড পেয়েবল ক্রেডিট আইটেম, লাইবিলিটি পারচেজ ডেবিট আইটেম, এক্সপেন্স সেল হচ্ছে ক্রেডিট আইটেম, ইনকাম আদার পেয়েবল ক্রেডিট আইটেম, লাইবিলিটি ট্রেড রিসিভেবল অ্যাসেট আইটেম ডেবিট, ব্যাংক লোন ইন্টারেস্ট এক্সপেন্স তাই হচ্ছে ডেবিট, আদার এক্সপেন্স ও এক্সপেন্স ডেবিট, নন কারেন্ট অ্যাসেট অ্যাসেট আইটেম আমার ডেবিট। তো যোগফল 72,420 72,420 মিলে গেছে। আপনারা যখন এই যে এইখান থেকে ডেবিট ক্রেডিট হচ্ছে সেগ্রিগেট করবেন, কোনো কারণে যদি দেখেন যে আপনার ডেবিটের যোগফল ক্রেডিটের যোগফল মিলে নাই, তাহলে বুঝবেন আপনি কোথাও না কোথাও মাস্ট ভুল করেছেন। ঠিক আছে, সো আপনাকে ওই ডেবিট ক্রেডিটটা আইডেন্টিফাই করতে হবে এবং কোন আইটেমটা আমার কোন স্টেটমেন্টে যাবে এইটাও বুঝতে হবে, যে কোনটা আমার প্রফিট এন্ড লসে যায়, কোনটা আমার স্টেটমেন্ট অফ পজিশনে যায়, মানে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে যায়।
অ্যাসেট, লাইবিলিটি, ইকুইটি হইলে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে যায়, এক্সপেন্স অথবা ইনকাম হইলে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যায়। আমি একই কথা বারবার রিপিট করতেছি এই কারণে, আমি মানে যেন আপনাদের মাথায় ব্যাপারটা ঢুকে যায়। আমি চাই না আপনাদের এই চ্যাপ্টারটা আবার পড়া লাগুক, হয়তো তারপরেও একবার তো মানুষের রিভিশন দেওয়াই লাগে, তারপরে বারবার রিপিট করতেছি যেন আপনাদের মাথায় ঢুকে যায়। বাট এটার জন্য আপনাদের আগের চ্যাপ্টার গুলো অনেক ইম্পর্টেন্ট। আগে জার্নাল গুলা, লেজার গুলা যদি ভালোভাবে বুঝে না থাকেন, সেই ক্ষেত্রে এটা রিসিভ করতে একটু কষ্ট হবে। বাট তারপরেও ওই যে এক্সপেন্স, ইনকাম এগুলি বলতেছি, যে যদি আগের ক্লাস গুলাতে একটু ল্যাকিংস থেকেও থাকে বা কেউ যোগ নাও দিয়ে থাকেন, যেন এটা বুঝতে আপনাদের সুবিধা হয়। এখন ওই যে যেই জার্নাল গুলো আমরা আলোচনা করেছিলাম, এই যে পারচেজ ডেবিট, ক্যাশেড ব্যাংক ক্রেডিট এবং ট্রেড পেয়েবল ক্রেডিট, ওই যে 500 টাকা। আরেকটা আলোচনা করেছিলাম ওই যে সেল করেছিল বাকিতে 800 টাকা আর ক্যাশে 240 টাকা, এই যে ক্যাশেড ব্যাংক ডেবিট, ট্রেড রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। এবং আপনার ওই যে ওয়েজেস এর কথা বলেছিলাম, যে দিস কুড বি আপনার সেপারেট লাইন আইটেম, ওয়েজেস হিসেবেও আপনারা ট্রিট করতে পারেন। যদি ইম্যাটেরিয়াল ফিগার হয়, ছোট ফিগার হয়, চাইলে আদার এক্সপেন্স হিসেবেও দেওয়া যায়। আপনি যদি পরীক্ষার হলে এটাকে ওয়েজেস ডেবিট, ক্যাশ এন্ড ব্যাংক ক্রেডিট করেন, আপনাকে কোনো টিচার বলতে পারবে না যে আপনি ভুল করছেন, ঠিক আছে? সো এটাকে আদার এক্সপেন্স হিসেবে ডেবিট করতে পারেন, ওয়েজেস হিসেবেও ডেবিট করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট ওই পিএনএল এ গিয়ে আপনার ওয়েজেস আলাদাভাবে দেখাইতে হবে, ট্রায়াল ব্যালেন্সে আলাদাভাবে দেখাইতে হবে, অথবা আদার এক্সপেন্স হিসেবে দেখাইলে আপনাকে আদার এক্সপেন্সের মধ্যে যোগ করে এটা দেখাইতে হবে। এইসব কনফিউশনাল ক্ষেত্রে কি করবেন? আমি এক্সাম হলে যেটা করতাম, যদি আমি কোনো জাজমেন্ট ইউজ করতাম, সেই ক্ষেত্রে একটা নোট দিয়ে দিতাম, অ্যান্সারের শেষে একটা স্টার মার্ক দিয়ে লিখে দিতাম যে ওয়েজেস কে আমি ইমেটেরিয়াল হিসেবে ট্রিট করে এটা আদার এক্সপেন্স হিসেবে জার্নাল এন্ট্রি দিয়েছি। এটা আমি করতাম। হ্যাঁ, সো আপনার ওই যে আমাদের এক্সামে, আমাদের সময় থিওরি ছিল, হ্যাঁ, এখন তো এমসিকিউ করছে। সো আমাদের সময় থিওরি ছিল, সো এই যে অ্যাজাম্পশন গুলো আমরা লিখে দিয়ে আসতাম। সো তখন এমসিকিউ হওয়ার আগে এ পাওয়াটা একটু ডিফিকাল্ট ছিল অনেক সময়। যে এখন তো আপনারা জানেন আমাদের গ্রেড গুলা কি, এ বি সি ডি ই এবং এফও আছে, তাই না? সো এ পাওয়া মানে হচ্ছে পাস উইথ ডিস্টিংশন। সো আপনি অঙ্ক করে দিয়ে আসলেন, থিওরি লিখলেন, সো আপনার কিন্তু পাস হয়ে যাবে। এ পেতে গেলে টিচার কি করে, একটু এক্সেপশনালিটি দেখে। এখন এমসিকিউ হওয়াতে যখন আপনি অনেক নাম্বার পাচ্ছেন, এ পেয়ে যাচ্ছেন, সো আমাদের সময় এ পেতে গেলে আপনাকে এক্সট্রা কিছু করতে হইতো। সো আমি কি করতাম, ওই যে কিছু অ্যাজাম্পশন গুলো লিখে দিতাম। সো আমার অ্যাকাউন্টিং এ তখন এ আসছিল। সো আমি ওই যে ফার্স্ট ডিউ যখন দেই, নলেজ লেভেল, এখন সার্টিফিকেট লেভেল, সো আমি ওই যে ব্যাংকের অডিটে ঢাকার বাইরে ছিলাম, সিলেটে ছিলাম। তো অ্যাসুরেন্স পরীক্ষার দিন হরতাল ছিল। জেনারেলি তো অ্যাসুরেন্স পরীক্ষা দিয়ে শুরু হয়। অ্যাসুরেন্স পরীক্ষার দিন হরতাল ছিল। আমার ফার্স্ট এক্সাম ছিল অ্যাকাউন্টিং। সো অ্যাকাউন্টিং এক্সাম হলে আমার ফাটাফাটি পরীক্ষা হয়েছে। সো আমার এক্সপেকটেশন ছিল যে আমি 100-তে 90-এর উপরে নাম্বার পাবো, 94-95 পাবো। কিন্তু সিএতে আমার ফার্স্ট এক্সাম। সো ইউনিভার্সিটি যে লেখাপড়া করছি, স্কুল কলেজে যে লেখাপড়া করছি, তো সিএ তো আমি জানি না আসলে এখানে মার্কিং কিভাবে করে, 90, 91 বা 95 কি আসলেই দিবে কিনা। বিভিন্ন সিনিয়ররা বিভিন্ন ভয় দেখাইতো, সিএতে নাম্বার দেয় না, এই না সেই না। তো ওই ভয়টাও আমার মধ্যে ছিল। তো আমি এক্সাম দিলাম 6টা। ট্যাক্স পরীক্ষা দেই নাই, বিভিন্ন সিনিয়রদের একটা ভয় ছিল, ট্যাক্স নাকি 40-45 দিন না পড়লে পাস হয় না। হ্যাঁ, এরকম বিভিন্ন ভ্রান্ত ধারণা ঘুরে সিএতে। হ্যাঁ, তো ট্যাক্স নাকি 40-45 দিন হইলে না পড়লে পাস হয় না। আমার এক বন্ধু বলছিল 3 থেকে 7 দিন পড়লেও পাস করা সম্ভব, যদি তুই ভালোভাবে পড়স বা তোর বেসিক থাকে। আমি কি করলাম, ওই সিনিয়রদের ভয়টা আমার মধ্যে নিলাম, নিয়ে ট্যাক্সটা বাদ দিয়ে দিলাম। ট্যাক্স বাদ দিয়ে হচ্ছে 6টা এক্সাম দিলাম। তো দুর্ভাগ্যজনক ভাবে আমার আইটিতে সি আসছে। আইটি আসে নাই, থিওরি সাবজেক্ট আমি একটু ডিসলাইক করি, ওই মুখস্থ করা যেটাতে আমি মজা পাই না, ওই সাবজেক্ট পড়া আমি একটু ডিসলাইক করি। তো সামহাও আইটিতে হচ্ছে সি পাইলাম, বাকি 5টাতে পাস করলাম। তো সিলেটে যখন ছিলাম নেটওয়ার্কে খুব সমস্যা, রেজাল্ট দেখতে পারতেছিলাম না। তো ঢাকায় একজনকে ফোন দিলাম যে ভাই আমি তো নেটে প্রবলেমে ফেস করতেছি, আপনি আমার রেজাল্টটা দেখে দেন। তো একজন বললো তুই 5টা পাস করছিস। তো ফার্স্টবার পরীক্ষা দিছি সিএতে, আমার কাছে একটু কেমন কেমন লাগতেছিল যে হচ্ছে আমি কি আসলেই 5টা পাস করছি।
পরে আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি একটু দেখেন তো অ্যাকাউন্টিং এ আমার কি গ্রেড আসছে। উনি বললে অ্যাকাউন্টিং এ তোর এ আসছে। তখন আমি শিওর হয়েছি যে অ্যাকচুয়ালি হ্যাঁ আমি পাসটাই পাস করছি। তো আপনার প্রিপারেশন ওই লেভেলে থাকতে হবে, ওই কনফিডেন্স থাকতে হবে যে আমি আসলে ওই রকম পরীক্ষাই দিছি যে হ্যাঁ আমি 90 এর উপরে নাম্বার পাবো। এবং সিএ তে তাই হয়, আপনি যদি ভালো এক্সাম দেন আপনি দেখবেন কেউ আপনাকে ইচ্ছাকৃত ভাবে ফেল করাবে না। এখন পর্যন্ত আমার সিএ তে এমন হয় নাই যে আমি ভালো এক্সাম দিয়ে, অনেকে বলে না ভালো পরীক্ষা দিয়ে আসছি স্যাররা তো ফেল করাই দিছে, অ্যাকচুয়ালি এটা সত্যি না। ভালো পরীক্ষা দিয়ে আসছি স্যাররা পাসই করাইছে। সো অনেকের ব্যাড লাক কাজ করতে পারে, অনেক সময় ব্যাড লাকও হয়, ভালো পরীক্ষা দিয়ে অনেক সময় পাস হয় না, সো এটা ব্যাড লাক হইতে পারে। বাট মোস্ট অফ দ্য কেসে ভালো এক্সাম দিলে পাস হয়। যাই হোক, একটু গল্প করে নিলাম যেন আপনাদের বোরিংনেস আচ্ছা কাটে। ভাইয়া, একটা জিনিস জিজ্ঞেস করার হ্যাঁ ছিল আপনাকে। জি প্লিজ। ভাইয়া, ভাইয়া অনেকে থেকে শুনছি বা জানি বা ফেসবুক থেকে যে অনেকে 5টা 6টা এক্সাম একসাথে দিয়ে থাকে, বা আপনিও দিয়েছিলেন ভাইয়া। এই হ্যাঁ 5টা 6টা সাবজেক্টের জন্য কেমন টাইম নিয়েছিলেন বা কেমন সময় বা কয় মাস নিয়েছিলেন? আমি হচ্ছে 5টা সাবজেক্ট, এই যে এই ভ্রান্ত ধারণা গুলা না হচ্ছে খুব ভুলগার। হ্যাঁ সিএ তে ভাইয়ারা কেউ মিউটটা একটু মিউট করে দেন, কারো যদি আনমিউট থাকে, মানে কথা বলার সময় আনমিউট করে নিয়েন। এইটা নিয়েও হচ্ছে সিএ তে একটু সমস্যা আছে। অনেক সিনিয়র ভাই আমাকে বলতো আল্লাহ তুই রেজিস্ট্রেশন 7টাই করছিলাম, ট্যাক্স একদম লাস্ট মোমেন্টে বাদ দিছি, প্রিপারেশন কমপ্লিট ছিল না দেখে। হ্যাঁ তো অনেক সিনিয়র ভাইরা বলছিল আল্লাহ 7টা পরীক্ষা দিবি, এটা তো ঠিক না, তোর আসলে উচিত 3টা 4টা দিয়ে ওইটাই এনশিওর করা। হ্যাঁ এমন প্রিপারেশন নিবি 3টা দিয়ে যেন 3টেই আসে। আমি এটা পক্ষপাতী না। হ্যাঁ আমি কি করতাম যে হচ্ছে ভাই আমি সবগুলা পরীক্ষা দিব, প্রিপারেশন নিব, হ্যাঁ একদম লাস্ট মোমেন্টে যদি আমার কাছে মনে হয় যে এই সাবজেক্টটার আমার ওয়েল প্রিপারেশন হয় নাই, 60-70% কমপ্লিট হয় নাই, আমি এক্সাম হলে গেলে আই উইল মাস্ট ফেল, আমি অবশ্যই ফেল করব, তখন আপনাকে কি করতে হবে ওই সাবজেক্টের এফোর্টটা অন্য একটা সাবজেক্টে চাইলে দেওয়া সম্ভব। আপনি সার্টিফিকেট লেভেলে 7টা পেপার কমপ্লিট মানে রেজিস্ট্রেশন করেছেন, এখন আমিও করেছিলাম। আমি দেখলাম ট্যাক্স যদি পড়ি, সিনিয়ররা যেহেতু বলতেছে 40-45 দিন লাগবে, ট্যাক্স যদি আমি পড়ি তাহলে 7 থেকে 10 দিন আমার টাইম নষ্ট হবে। কারণ এই 7 থেকে 10 দিন যদি আমি অন্যান্য সাবজেক্টে এফোর্ট দেই, ওগুলি আমার এনশিওর হয়ে যাইতে পারে। এই জন্য আমি কি করলাম, ট্যাক্সটা বাদ দিয়ে দিলাম। আমি এখন মজার ঘটনা বলি যে হচ্ছে কয়দিন সময় নিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি যখন সিএ তে ভর্তি, এখন তো খুব সহজ, আপনাদের প্রি আর্টিকেলশিপ আছে, আগেই এক্সাম দেওয়া যায়। আমাদের সময় যেটা ছিল আপনার রেজিস্ট্রেশন নিতে হবে, রেজিস্ট্রেশন নিয়ে প্রভিশন পিরিয়ড ছিল। ধরেন রেজিস্ট্রেশন পাইতে পাইতে ফার্মে জয়েন করতাম, রেজিস্ট্রেশন পাইতে পাইতে 7 থেকে 8 মাস 10 মাস লেগে যেত। ওই 7 থেকে 8-10 মাসের পরে আপনার রেজিস্ট্রেশনের পরে ফার্স্ট ডিউ অ্যাটেম্প করতে মিনিমাম 10 মান্থ, আই থিঙ্ক মিনিমাম 10 মান্থ আপনার যাইতে হবে রেজিস্ট্রেশনের পরে ফার্স্ট ডিউ অ্যাটেম্প করতে ক্লাস করে। হ্যাঁ সো অলমোস্ট আমার সিএ তে ফার্স্ট এক্সাম দিতে দিতে আমার জীবন থেকে 2 বছর চলে গেছে। প্রথমে আমি জয়েন করলাম হচ্ছে আজিজ হালিম খায়ের চৌধুরীতে, ওইখানে 2-3 মাস ছিলাম, পরে এসএফ আহমেদও হয়েছে, এসএফ আহমেদও চলে আসছি। মনে হয়েছে তখন ওই সময় এটা বেটার ডিসিশন, তাই চলে আসছিলাম। সো তখন আমি কি করতাম, ওই যে অ্যাকাউন্টিং, এমআই, অ্যাসুরেন্স, এইগুলি টুকটুক টুকটুক করে পড়তে থাকতাম। ধরেন ওই যখন আমার রেজিস্ট্রেশন হয় নাই বা এক্সাম দিতে পারতেছি না, এক্সাম আসে নাই, হালকা পাতলা পড়তাম। এবং ইউনিভার্সিটিতেও বেসিক এই যে অ্যাকাউন্টিং এগুলি পড়া ছিল, এই জন্য টুকটাক পড়তাম। পড়ার ফলে তারপরে যেটা হয়েছে, এক্সামে যখন আমাদের ওই যে ফার্ম থেকে 40-45 দিনের একটা ছুটি দিত ফার্স্ট ডিউতে, এখন কতদিন দেয় আমি এক্সাক্ট জানি না, অনেক ফার্ম হয়তো 40-45 দিন দেয়। এবং ওই 3টা এক্সাম হওয়ার পরে আমি শুনছি কিছু কিছু ফার্ম কমাচ্ছে। ওই 40-45 দিন টাইমটা আমি প্রপার ইউটিলাইজ করেছি। সিএ ওই যে কারণ বাজার যে আমাদের লাইব্রেরি, সকালবেলা যেতাম, রাত 9:30-10টা পর্যন্ত লাইব্রেরিতে থাকতাম, এবং লাইব্রেরিতে ওই 40-45 দিন আমি পড়তাম বলতো সারা টানা যে পড়তাম তা না, অনেক সিনিয়র ভাই বলতো আমি খুব রিল্যাক্স লেখাপড়া করতাম। ওই ধরেন চা খেতে যাইতাম, যখন ধরেন পড়তে পড়তে বিরক্তি চলে আসতো পেপার পড়তাম, মোবাইলে গেমস খেলতাম, ধরেন ঘুম পাচ্ছে, পড়া হচ্ছে না, ওই লাইব্রেরির টেবিলেই হচ্ছে আধা ঘন্টা 40 মিনিট ঘুমায় নিতাম, বাট বইয়ের কাছে থাকতাম, বই নিয়েই থাকতাম।
সো ওই যে 40-45 দিন এটা প্রপার ইউটিলাইজেশন, এবং তার আগে আমার ওই রেজিস্ট্রেশনের আগে আপনার ধরেন এই যে বিভিন্ন সাবজেক্ট সম্পর্কে একটা আইডিয়া নেওয়া, কোশ্চেন অ্যানালাইসিস করা। আমি আবার অ্যানালাইসিস করতাম, ধরেন অ্যাসুরেন্সে আসলে কি ধরনের কোশ্চেন আসে, কোন চ্যাপ্টারের ওয়েট কত, অ্যাকাউন্টিং এ আসলে কোন চ্যাপ্টার থেকে বেশি নাম্বার ক্যারি করে, কোন চ্যাপ্টারে ফোকাস বেশি দিতে হবে, বেশি নাম্বারের কোশ্চেন আসে কোন চ্যাপ্টার থেকে, কোন চ্যাপ্টার গুলো পড়লে আমি হচ্ছে পাস ইজিলি করতে পারবো, সহজ চ্যাপ্টার কোনটা, কঠিন চ্যাপ্টার কোনটা, কোথান থেকে নাম্বার উঠানো বেশি সহজ হবে, এই অ্যানালাইসিস গুলো করতাম। বলতে পারেন ফাঁকিবাজ স্টুডেন্ট আর কি, অ্যানালাইসিস বেশি করতাম, পড়তাম কম, টেকনিক্যালি আর কি, টেকনিক্যালি পড়ে অল্প পড়ে আর কি পাস করা যাবে বলে আর কি। এই হোপফুলি অ্যান্সার পাইছেন। জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, আমি ভুগছি মনে করেন ওই যে অ্যাপ্লিকেশন লেভেলে এসে একটা পেপারে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে প্রায় সবগুলো হয়ে গেছে, 2.5-3 বছর আটকায় ছিলাম বলতে এইটা না, ওই যে যেটা বারবারই বলতেছি যে আইসিএবি আমাকে ফেল করায় দিচ্ছে এমন না, আমি লেখাপড়া থেকে একটু ডিটাচ হয়ে গেছিলাম। ধরেন পড়তাম ওই যে করোনার টাইমটা একটা ব্রেক পড়ে গেছে। তো দেখে যখন ওয়েল প্রিপারেশন নিয়ে এক্সাম হলে গেলাম তখন কিন্তু ঠিকই পাস হয়ে গেছে, এবং অ্যাডভান্স লেভেলেও সুবিধা হয়েছে তাড়াতাড়ি পাস করতে। হচ্ছে আমি আমার ওয়াইফ একই প্রফেশনের, আপনাদেরকে একটু বলি, একই প্রফেশনের, ও অ্যাডভান্স লেভেলে ছিল, আমি এফএম এ আটকে ছিলাম, ও তখন অ্যাডভান্স লেভেলে। তো আমি যখন অ্যাডভান্স লেভেলে উঠি দেখে গেছে আমার জন্য স্বর্গ, 3টা সাবজেক্ট নিয়ে ওর দেখে গেছে ওয়েল ধারণা আছে, আমাকে সব ধারণা দিয়ে দিল। মনে করেন দুইজনে একসাথে গ্রুপ স্টাডি করে টুকটুক করে আমি পাস করে ফেলছি 3 ডিউতে। তো দুর্ভাগ্যজনক ভাবে এখন একটা সাবজেক্ট বাকি, হ্যাঁ, এসবিএম স্ট্র্যাটেজিক বিজনেস ম্যানেজমেন্ট, ওর এখন একটা বাকি আছে, হোপফুলি যেই কোনো ডিউতে হয়ে যাবে আর কি ইনশাল্লাহ। সো আপনারা যদি ওই যে গ্রুপ স্টাডি করেন, পড়ালেখায় লেগে থাকেন, সিএ পাস ভাই অনেক সহজ, জাস্ট আপনাকে একটু পার্সোনাল লাইফ থেকে একটু হচ্ছে মানে রিল্যাক্স হওয়া যাবে না। ধরেন ওই যে আমি 2.5-3 বছর বললাম একটা সাবজেক্ট পাস করি নাই, ওই সময়টা আমি রিল্যাক্স হয়ে গেছিলাম, চাকরি জীবনে ঢুকছি, অফিসের প্রতি ডেডিকেশন চলে আসছিল, মনে হয়েছে যে অফিস টফিস করে আসছি, একটু রেস্ট নেই, 6 দিন অফিস এরকম চাকরিতে ঢুকে গেছিলাম। তারপরে অনেক সময় দেখে গেছে 11টা-12টা বাজতো অফিস থেকে বের হইতে, কখনো রাতে অফিসেও থাকছি, হ্যাঁ। তো মনে হয়েছে যে একটু রেস্ট নেই, দূর কি আছে জীবনে, ছেড়ে দিছিলাম। যদি লেগে থাকতাম হয়তো ওই 2.5-3 বছর নষ্ট হইতো না। পরবর্তীতে আবার হচ্ছে ব্যাক করলাম, ওই যে লাইব্রেরিতে যাওয়া শুরু করলাম, শুক্র শনি 5 দিনের চাকরিতে আসলাম, শুক্র শনি লাইব্রেরিতে যাওয়া শুরু করলাম, পাস হয়ে গেছে। আমার এবং আমার ওয়াইফের মেইন হচ্ছে বলতে পারেন অ্যাডভান্টেজ যেটা ছিল, আমরা অফিস শেষ করে হোক, শুক্র শনি হোক, সময় নষ্ট না করে লাইব্রেরিতে গিয়ে পড়ে থাকতাম, নিজেরা গ্রুপ স্টাডি করতাম আর কি। আপনাদের পুরো পরামর্শ থাকবে, লাইব্রেরিতে যদি যেতে পারেন, কারো যদি বাসায় পড়া হয় ভালো, আসা যাওয়ার সময়টা নষ্ট হবে না। যদি রেগুলার স্টাডি করেন দেখবেন পাস করা খুবই সহজ। বাট ওই যে শুরুতে যেটা বলে নিছি, আপনার একটা সাবজেক্ট বাকি, 2টা সাবজেক্ট বাকি, নো ওয়ান উইল কেয়ার ইউ, হ্যাঁ। আপনি যখন ফুল কোয়ালিফাই করে ফেলবেন আপনার জগৎ আলাদা, সবাই আপনাকে সম্মান দিয়ে কথা বলবে, রিকগনিশন অন্য লেভেলের হয়ে যাবে। কিন্তু একটা পেপারও বাকি দেখবেন কেউ গুনবে না, আরে একটা পেপার বাকি আছে, 10 বছরও লাগতে পারে এটা শেষ হইতে। যাই হোক, আমরা আগাই নেক্সট। সো আমরা হোপফুলি এই অ্যাডজাস্টমেন্টের পরে ওই যে দেখেন যোগ বিয়োগের কথা বলছিলাম, 11,700 সাথে এই যে 240 যোগ 500 মাইনাস 260 মাইনাস করে এই যে ব্যালেন্স টেনেছি। ট্রেড পেয়েবলের থেকে 11,200 সাথে 500 যোগ, পারচেসের সাথে 1000 যোগ, সেলস এর সাথে 1040 যোগ, ট্রেড রিসিভেবলের সাথে 800 যোগ, আদার এক্সপেন্সে 260 যোগ। এই যে যোগ করে ডেবিট ক্রেডিট করলাম, এইটাও কিন্তু মিলতে হবে, না মিললে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন করতে পারবেন না। এইটা আমার কি দাঁড়ায় গেল, ফাইনাল ট্রায়াল ব্যালেন্স। সবার এই পর্যন্ত ক্লিয়ার? ফাইনাল ট্রায়াল ব্যালেন্স পর্যন্ত আচ্ছা, এই যে দেখেন এইটা একটা ফরম্যাট দিছে যে কিভাবে অ্যাডজাস্টমেন্ট, এই যে ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্স ছিল, তারপরে অ্যাডজাস্টমেন্ট গুলো আমরা করতেছি 240, 760, ফাইনাল ট্রায়াল ব্যালেন্স করতেছি। আপনাদের এক্সাম হলে যদি কখনো এরকম আসে এইভাবে এই যে কলাম করে অ্যাডজাস্টমেন্ট করে, টাইম নষ্ট করার দরকার নাই। আপনারা কি করবেন, এই যে যোগ বিয়োগ করে ডেবিট করে সব সময় চিন্তা করবেন যে টিচাররা অ্যান্সার চাইছে যেটা,
ওইটা কোনোভাবে দিতে পারলেই হইলো। হ্যাঁ, যত শর্টকাটে দিতে পারেন, আপনার স্যাররা বুঝতে পারলেই হইলো হ্যাঁ ছেলেটা বা মেয়েটা জিনিসটা জানে, জিনিসটা পারে। সো এই যে রিপ্রেজেন্ট করছে, আপনি কত বড় করে রিপ্রেজেন্ট করলেন, কত সময় নষ্ট করে রিপ্রেজেন্ট করলেন, তাতে কিন্তু আপনার অন্য কোশ্চেনে গিয়ে হিট করবে। তো আপনার একটা নাম্বারও বেশি আসবে না যদি আপনি এত বড় টেবিল করে যদি দেন। এই যে অনেক বড় টেবিল করে ৭৩,৯৬০ আনলেন, আপনি 5-এ কিন্তু আপনাকে 6-7 দিবে না, আপনাকে 5-এ কিন্তু 5-ই দিবে সর্বোচ্চ। আর আপনি যদি এরকম ছোট যোগ বিয়োগ করে খালি বসায় দেন ডেবিট ক্রেডিট, তাও কিন্তু আপনাকে ওই যে 5-এ 5-ই দিবে, এর বেশি বা কম দিবে না, আপনার হওয়া দিয়ে কথা। আপনি যদি এইখানে 10 মিনিট সময় নষ্ট করেন, তাহলে কিন্তু আপনার অন্য কোনো কোশ্চেনে গিয়ে আপনার টাইম ম্যানেজমেন্টে সমস্যা হবে। সিএ তে অনেক স্টুডেন্ট আছে খুব ভালো পারে, দেখবেন আপনি বাসায় এসে 100 মার্কের পরীক্ষায় দেখবেন সব পারি, অ্যান্সার করে আসতে পারি নাই। কেন? টাইম ম্যানেজমেন্ট, প্রপার টাইম ম্যানেজমেন্ট। মেইন চ্যালেঞ্জটাই হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। তাই টাইম ম্যানেজমেন্টকে অবশ্যই গুরুত্ব দিবেন। যে যত ভালো টাইম ম্যানেজমেন্ট করতে পারে সে তত তাড়াতাড়ি সিএতে পাস করে। অনেক ভালো স্টুডেন্ট অনেক জানে, অনেক পারে, এক্সাম হলে টাইম ম্যানেজমেন্ট করতে পারে নাই, প্রপার প্রেজেন্টেশন করতে পারে না দেখে আটকে থাকে সাবজেক্টে। আপনি এক্সাম হল পারফরমেন্স, টাইম ম্যানেজমেন্ট এইটাকেও গুরুত্ব দিতে হবে। আমি যেটা বিশ্বাস করি, আপনার প্রিপারেশন হচ্ছে 30% আপনার লাইফে। সিএ পাস করতে গেলে বা যে কোনো পরীক্ষায় পাস করতে গেলে 100 যদি আমি আপনাকে ওয়েট দেই, 30% হচ্ছে আপনার প্রিপারেশন, 50% হচ্ছে আপনার টেকনিক। হ্যাঁ, এক্সামে পাস করার জন্য 50%ই হচ্ছে আপনার টেকনিক। হ্যাঁ, 30% হচ্ছে প্রিপারেশন এবং 20% হচ্ছে আপনার এক্সাম পারফরমেন্স বা লাক। হ্যাঁ, সো আপনার টেকনিক্যাল হইতে হবে এবং এক্সাম পারফর্ম করতে হবে। এইখানেই কিন্তু আমি 70% ওয়েট দেই। বাকি 30% প্রিপারেশন থাকলেও আপনি পাস করবেন যদি আপনার টেকনিক এবং এক্সাম পারফরমেন্স ভালো হয়। সো এইটা আমার মতো, সবার জন্য একরকম নাও হইতে পারে, আমার পার্সোনালটা আমি শেয়ার করলাম আর কি। নেক্সট দেখেন ব্যালেন্সিং অফ লেজার অ্যাকাউন্ট। এই যে যেই আলোচনাটা করলাম, এই আলোচনাটাই হচ্ছে ব্যালেন্সিং অফ লেজার অ্যাকাউন্ট। যেমন ধরেন এই যে পারচেসের একটা ব্যালেন্স ছিল 12,400। এই 12,400টা কিন্তু বিভিন্ন পারচেস মিলে মিলে হয়েছে, 1,000, 1,500, 2,000 এরকম যোগ করে করে 12,400 হয়েছে এবং লাস্টে আরেকটা 1,000 মিলে 12,400 আর 1,000 13,400 হয়েছে। এবং বছর শেষে বা একটা পিরিয়ড শেষে আপনি এটাকে যে ব্যালেন্স করবেন, ব্যালেন্সিং করে আপনি এটাকে প্রফিট এন্ড লস অথবা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে ট্রান্সফার করবেন। এই ট্রান্সফারটাই হচ্ছে আপনার ব্যালেন্সিং, ব্যালেন্সিং অফ লেজার অ্যাকাউন্ট। যেমন এই যে ধরেন ক্যাশ এট ব্যাংক, এটা আমরা চিন্তা করি যে কি জার্নাল গুলা হয়েছিল। ক্যাপিটালটা কি হয়েছে, ধরেন আপনি একটা কোম্পানি খুলছেন, কোম্পানি খুলে মালিক কি করলো, 7,000 টাকা দিল কোম্পানিকে। তখন কি হয়েছে, 7,000 টাকা দিলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হয়েছে এবং আমার ক্যাপিটাল ক্রেডিট হয়েছে। তাহলে এই যে 7,000 ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করলাম, ক্যাপিটালকে ক্রেডিট করলাম, 7,000 ঢুকছে। ব্যাংক লোন যদি আপনি নেন, সেই ক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হবে, লোন লাইবিলিটি ক্রেডিট হবে। এই যে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হয়েছে। সেল করছেন, সেল করলে আপনার ব্যাংকে টাকা ঢুকছে, ধরেন ব্যাংক ডেবিট, সেল ক্রেডিট। এবং রিসিভেবল কি হইতে পারে, বাকিতে বিক্রি করছেন বা হচ্ছে না, এটা বাকিতে বিক্রি করছিলেন, বাকিতে বিক্রি করার পরে আপনি ওই টাকাটা আদায় করছেন। আদায় করলে কি হয়, ব্যাংক ডেবিট হয় এবং রিসিভেবল ক্রেডিট হয়ে যায়, রিসিভেবল কমে যে ব্যাংক ডেবিট হয়েছে। তারপরে ধরেন আপনি রেন্ট দিচ্ছেন, যেই অফিসে রেন্ট দিচ্ছেন, তাহলে কি হবে, রেন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। ধরেন আপনি সব যে ফিটিংস একটা এক্সপেন্স করছেন, ওইটা সব ফিটিংস ডেবিট, ব্যাংক থেকে টাকা গেছে, এটা হচ্ছে আপনার ক্রেডিট হয়েছে। ট্রেড পেয়েবল, আপনি বাকিতে ক্রয় করছিলেন, তখন পেয়েবল ক্রিয়েট হয়েছিল, এখন টাকা ফেরত দিয়ে দিচ্ছেন, তখন আপনার কি হয়েছে, ব্যাংক থেকে টাকা গেছে, ক্রেডিট হয়েছে, ট্রেড পেয়েবল ডেবিট হয়েছে। ব্যাংক লোনের ইন্টারেস্ট আপনি এক্সপেন্স করছেন, তাহলে ব্যাংক লোন ইন্টারেস্ট ডেবিট হয়েছে, ব্যাংক থেকে টাকা গেছে, ব্যাংক ক্রেডিট হয়েছে 100 টাকা। আদার এক্সপেন্স, যে কোনো এক্সপেন্স, ওয়েজেস হইতে পারে, এনিথিং হইতে পারে, আপনি এক্সপেন্স করছেন এবং ব্যাংক থেকে টাকা গেছে, ব্যাংক ক্রেডিট। ড্রয়িং, এই যে ক্যাপিটাল দিয়েছিল 7,000 টাকা, এখান থেকে আপনি উইথড্র করে নিছেন 1,500 টাকা, ওইটাকে আপনি ড্রয়িংসটা ডেবিট
এবং ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। এই যে দেখেন এখন আমি যোগ বিয়োগ করব, এটাকে যোগ করলাম, ডেবিট পাস যোগ করলাম 20,500 হয়েছে, ক্রেডিট পাস যোগ করলাম, যোগ করে দেখলাম 14,000 হয়েছে। দুইটার মধ্যে একটা পার্থক্য আসছে না? 20,500 এবং 14,500, 6,500 টাকা আমার ডিফারেন্স। এই 6,500 টাকে বলি ব্যালেন্সিং। এই যে উপরে যে লেখাটা ব্যালেন্সিং অফ লেজার অ্যাকাউন্ট, এই যে দুইটার যে পার্থক্য, এই পার্থক্যটাকে এই যে 6,500 টাকা আমরা লিখছি, এইটাকেই বলে ব্যালেন্সিং। ব্যালেন্সিং ফিগারটা এটা কি হয়? ক্যারি ফরওয়ার্ড হয়। এই যে দ্য অ্যামাউন্ট অফ ক্যাশ লেফট ওভার আফটার পেমেন্ট হ্যাজ বিন মেড, আমার বিভিন্ন ভাবে টাকা ঢুকছে 20,500, বিভিন্ন ভাবে টাকা বের হয়ে গেছে 14,000, তাহলে আমার হাতে এখনো 6,500 টাকা রয়ে গেছে। তো ব্যালেন্সিং ফিগার সিডি, সিডি মানে হচ্ছে ক্যারি ডাউন, হ্যাঁ, যেটাকে আমি নিচে ক্যারি ডাউন করে দিচ্ছি। ক্যারি মানে আবার অনেকে বলে সিএফ, ক্যারি ফরওয়ার্ড, যেটাকে ফরওয়ার্ডের জন্য আমি ক্যারি করলাম, অথবা ক্যারি ডাউন আমি ক্যারি করে নিয়ে গেলাম। এই 6,500 টাকা আমার এক্সেস রয়ে গেল, যেটা আমি এই যে দেখেন ডেবিট ব্যালেন্স, এটার ব্যালেন্স ডাউন বলি, অনেক সময় বিএফ বলে, ব্রড ফরওয়ার্ডেড বলে। এটাকে 6,500 টাকা আমি ফিগারটা নিয়ে আসলাম। তো আমার এই যে বিভিন্ন ট্রানজেকশন যেগুলি মুখে মুখে আলোচনা করলাম হয়ে আমার লাস্টে কি হইলো? ডেবিট ব্যালেন্স রয়ে গেল 6,500 টাকা। এইটাই আমার ট্রায়াল ব্যালেন্সে গিয়ে ব্যাংক ব্যালেন্স 6,500 টাকা থেকে যাবে। এখন দেখেন এই যে ডেবিট ক্রেডিট যোগ বিয়োগ করে লাস্টে যে ব্যালেন্সিংটা বের করলাম, এইটাকেই বলা হচ্ছে ব্যালেন্সিং অফ লেজার অ্যাকাউন্ট। এটা একটা লেজার, এই লেজার অ্যাকাউন্টকে আমি ব্যালেন্সিং করলাম। অন্য যেই কোনো হেডের জন্য এটা সেম। বলেন কারো কোনো কোশ্চেন আছে কিনা এই ব্যালেন্সিং অফ লেজার অ্যাকাউন্ট নিয়ে? আমার কথা তো বোঝা যাচ্ছে স্পষ্ট? ইয়েস স্যার। জি ভাইয়া বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে এই যে ব্যালেন্সিংটা আমাদের ক্লিয়ার। ব্যালেন্সিং ক্লিয়ার হয়ে গেলে এখন চলে যাচ্ছি আমরা প্রিপেয়ারিং। কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন প্লিজ। স্যার যখন 6,500 ছিল, যখন আমরা পরবর্তী মাসে বা হচ্ছে আমরা যাব, তখন তো এটা ওপেনিং হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ ওপেনিং হয়ে যাবে। এই যে এইটা, এই যে ডেবিট ব্যালেন্স বিডি, এইটা ধরেন পরবর্তী মাস অথবা পরবর্তী পিরিয়ডের তারিখ। এইটা ধরেন হচ্ছে জানুয়ারি মাস, জানুয়ারির এই যে 1, 2, 3, 4 বিভিন্ন তারিখে ট্রানজেকশন হয়েছে, এটা হলো জানুয়ারি 31 তারিখ, হ্যাঁ, আর এইটা হচ্ছে ফেব্রুয়ারির 1 তারিখ। অথবা ধরে নেন এটা জানুয়ারি থেকে ডিসেম্বর, এটা পরবর্তী বছরের জানুয়ারি, ঠিক আছে? এটা হচ্ছে পরবর্তী বছর বা পরবর্তী মাস। আর কোনো কোশ্চেন ভাইয়া? ওকে, এইবার দেখেন এতক্ষণ যদি বুঝে থাকেন আপনারা, সেই ক্ষেত্রে আমাদের ফাইনাল স্টেজ প্রফিট এন্ড লস স্টেটমেন্ট প্রিপেয়ার করব এবং এই যে ব্যালেন্স শিট বা স্টেটমেন্ট অফ ফাইনান্সিয়াল পজিশন প্রিপেয়ার করব। এই দুইটা প্রিপেয়ার করলে আমাদের এই চ্যাপ্টার শেষ। এতক্ষণ যদি বুঝে থাকেন তাহলে অলরেডি আমরা প্রফিট এন্ড লস এবং ব্যালেন্স শিটও শিখে ফেলছি, কারণ মুখে মুখে বলতেছিলাম যে এটা পিএনএল এ যাবে, এটা ব্যালেন্স শিটে যাবে বা স্টেটমেন্ট অফ ফাইনান্সিয়াল পজিশনে যাবে। এখন আমরা দেখব কিভাবে যায়। প্রফিট এন্ড লস স্টেটমেন্টকে আমরা কি বলছিলাম বাংলায়, ওই যে একদম ক্লাসের শুরুতে, যে আমার লাভ এবং ক্ষতি, আমার যে আসলে বছর শেষে ব্যবসা করলাম আমার কি লাভ হয়েছে নাকি লস হয়েছে, এটা আমি দেখবো। হ্যাঁ, আমার কি ইনকাম বেশি নাকি এক্সপেন্স বেশি, এটা আমি দেখবো, ঠিক আছে? যেমন ধরেন এই যে এখানে একটা বিভিন্ন যেগুলি ওই যে আমরা এতক্ষণ দেখে আসছি, বিভিন্ন এই যে হেড আছে, পারচেস আছে, রেন্ট আছে, সেলস আছে, ব্যাংক লোন ইন্টারেস্ট আছে। ধরেন পারচেসে কি হয়েছিল, কথার কথা, পারচেস ডেবিট হয়েছিল ট্রেড পেয়েবল, মানে বাকিতে আমি ক্রয় করছিলাম। বাকিতে ক্রয় করলে জার্নাল কি হয়, পারচেস ডেবিট হয়, ট্রেড পেয়েবল ক্রেডিট হয়। এই যে পারচেস কে ডেবিট পাশে আমি 5,000 টাকা লিখছি, এটা ট্রেড পেয়েবল ক্রেডিট হয়েছে। এই যে দেখেন দুইটা হেড, পারচেস একটা হেড, ট্রেড পেয়েবল একটা হেড। তাহলে এই পারচেসটা আমার কোথায় যাবে? প্রফিট এন্ড লস স্টেটমেন্টে যাবে। আর এই ট্রেড পেয়েবলটা আমার কোথায় যাবে? ব্যালেন্স শিট বা স্টেটমেন্ট অফ ফাইনান্সিয়াল পজিশনে যাবে। ধরেন আমার কোম্পানিতে সারা বছরে একটাই পারচেস হয়েছে 5,000 টাকা, আর কিছু হয় নাই। বছর শেষে যেটা হয়, আমার এই যে এক্সপেন্স এবং ইনকাম হেডগুলা অলওয়েজ জিরো করে ফেলি। এই যে ব্যাংকের হেডটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, একটু মনোযোগ দিয়ে শুনেন। ব্যাংকের হেড যেটা, এই যে ক্যাশ এট ব্যাংক অ্যাকাউন্ট অথবা যে কোনো অ্যাসেট অ্যাকাউন্ট অথবা যে কোনো লাইবিলিটি অ্যাকাউন্ট, ইকুইটি অ্যাকাউন্ট,
এগুলিতে সবসময় ব্যালেন্সিং ফিগার থাকে, যেটা পরবর্তী মাস অথবা পরবর্তী বছরে ক্যারি ফরওয়ার্ড হয়। বাট আমার এক্সপেন্স এবং ইনকাম হেড কখনোই পরবর্তী বছরে ক্যারি ফরওয়ার্ড হয় না। এখন আপনাদের কেউ বলতে পারবেন কেন ক্যারি ফরওয়ার্ড হয় না? ওটা তো ওই বছরের জন্য। হ্যাঁ, এটা ওইটা তো ওই প্রফিট এন্ড বছরের লসে চলে জন্য। যায় ওই বছরের জন্য আর কি। আমার ওই বছরেরই এক্সপেন্স এবং ইনকাম গুলা আমি প্রফিট এন্ড লসে ট্রান্সফার করে দিচ্ছি, এই জন্য ওইটা ক্লোজ করে ফেলবো। এবং অ্যাসেট যেটা ব্যাংকের যে টাকাটা, এটা তো আমি ইন ফিউচার ইউজ করতে পারবো, আমার রিসিভেবল আদায় করতে পারবো, আমার যে লাইবিলিটি এটা শোধ দিতে হবে, এই জন্য এটা পরবর্তী বছরে ক্যারি ফরওয়ার্ড হয়। কিন্তু এক্সপেন্স এবং ইনকাম শুধুমাত্র ওই বছরের জন্যই। এই জন্য আমার যে ইন্ডিভিজুয়াল একটা হেড হয়েছে 5,000 টাকা একটাই ট্রানজেকশন, এটা কি করলাম, এই যে পিএনএল অ্যাকাউন্ট যে নামটা, পিএনএল অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিলাম, পারচেজটাকে পিএনএল অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিলাম। দেখেন এখানে কোনো ব্যালেন্সিং ফিগারও নাই, কোনো ব্যালেন্স ফরওয়ার্ডও নাই, পরবর্তী বছরের শুরুও নাই, এই বছরের শেষও নাই। এই 5,000 টাকা কই চলে যাবে? প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে চলে যাবে এবং পারচেজ অ্যাকাউন্টটা সমান সমান হয়ে যাবে। ক্লিয়ার? এইটা আমার ইনকাম এবং এক্সপেন্স হেড গুলা সব সময় জিরো ব্যালেন্সে নীল হবে। অ্যাসেট, লাইবিলিটি, ইকুইটি এইটা আপনার ব্যালেন্স থাকবে। এমনও হইতে পারে কোইন্সিডেন্ট সমান সমান হয়ে গেছে, বাট অ্যাসেট লাইবিলিটি গুলা ব্যালেন্স থাকে, ইনকাম স্টেটমেন্টের ব্যালেন্স থাকে না। যেমন রেন্ট আইটেম, এইটাও দেখবেন এই যে সমান সমান মিলে গেছে। সেলস আইটেম মিলে যাবে, কোনো ওপেনিং ব্যালেন্স ক্লোজিং ব্যালেন্স নাই, পিএনএল দিয়ে ক্লোজ করে ফেলে। আদার এক্সপেন্সও সেম। এই যে এইখানে দেখেন এখন এই যে পারচেজকে আমি কি করছিলাম, পিএনএল এ ট্রান্সফার করছিলাম। প্রফিট এন্ড লস স্টেটমেন্টের এইটা কোন পাশে যাবে? পারচেজটা কোন পাশে যাবে একজন বলেন? প্রফিট এন্ড লস স্টেটমেন্টের কোন পাশে যাবে? খরচ ডেবিট, খরচ না ডেবিট পাশে। হ্যাঁ, খরচ ডেবিট পাশে যাবে। এই যে দেখেন পারচেজ 5,000 টাকা, এই যে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের ডেবিট পাশে 5,000 টাকা আনছি। রেন্টটাকে 3,500 টাকা ডেবিট পাশে নিয়ে আসছি। লোন ইন্টারেস্ট এক্সপেন্স এইটা আমি 100 টাকা ডেবিট পাশে নিয়ে আসছি। আদার এক্সপেন্স ডেবিট পাশে নিয়ে আসছি। সেলস হয়েছিল 12,500 টাকা, ক্রেডিট পাশে নিয়ে আসছি। এই যে দেখেন আমার ইনকাম হয়েছে কত টাকা? 12,500 টাকা। 5,000, 3,500, 100, 1,900 আমি এইগুলো কি করছি? এক্সপেন্স করছি বিভিন্ন সময়। এক্সপেন্স করে যোগ বিয়োগ করলাম, যোগ বিয়োগ করে দেখলাম যে আমার প্রফিট ফর দ্য পিরিয়ড হয়েছে 2,000 টাকা। আমার এই বছর 2,000 টাকা প্রফিট হয়েছে। যদি এমন হইতো এগুলি যোগ করে দেখতাম যে আমার এখানে 14,500 টাকা খরচ হয়েছে, তাহলে আমি এই পাশে লিখতাম, ডান পাশে লিখতাম লস ফর দ্য পিরিয়ড 2,000 টাকা। ক্লিয়ার? এক্সপেন্স বেশি হইলে লস হবে, ইনকাম বেশি হইলে প্রফিট হবে। সো এইটা হচ্ছে প্রফিট এন্ড লসের বেসিক। তারপরে প্রিপেয়ারিং দ্য স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, অ্যাসেট এবং লাইবিলিটি এবং ইকুইটি আইটেম। দেখেন এই যে ড্রয়িং, একটা লেজার ড্রয়িং মানে হচ্ছে আমি ক্যাপিটাল দিছিলাম বিজনেসের সময়, এখন টাকা উত্তোলন করে, বাংলা শব্দ হচ্ছে উত্তোলন, টাকা উঠায় নিয়ে গেছি। উঠায় নিয়ে গেলে কি হবে? আমার ওই যে ক্যাপিটাল অ্যাকাউন্ট ওইটা ডেবিট হবে, আমার ব্যাংক থেকে টাকা কমে যাবে। এই জন্য এই যে ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে টাকা কমে গেছে, ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট হয়েছে এবং ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে, অথবা ড্রয়িং ডেবিট বলতে পারেন, ব্যাংক ক্রেডিট বলতে পারেন। এই যে ক্যাপিটাল অ্যাকাউন্ট, ধরেন এই যে শুরুতে আমি 7,000 টাকা দিছিলাম, মনে আছে? একটা 7,000 টাকার এক্সাম্পল দেখছিলাম, কোথায় যেন 7,000 এই যে ক্যাপিটাল 7,000 টাকা আমার ক্যাপিটাল আসছিল। তো এই 7,000 টাকাই ওইখানে টেনে নিয়ে আসছে। ক্যাপিটাল অ্যাকাউন্টে 7,000 টাকা আমার ক্রেডিট, এবং এখানে দেখতে পাইছি আমি উত্তোলন করে নিয়ে গেছি 1,500 টাকা। তাহলে এই যে 7,000 টাকা থেকে 1,500 টাকা বাদ, 1,500 টাকা বাদ। পিএনএল একটু আগে আমি প্রফিট এন্ড লস স্টেটমেন্ট করছি, 2,000 টাকা আমার প্রফিট হয়েছে, এটা আমার কি হবে? ক্যাপিটালে যোগ হবে। তাহলে 7 আর 2 9,000 টাকা, এর মধ্যে 1,500 টাকা আমি তুলে নিয়ে গেছি এবং আমার ব্যালেন্স থেকে গেল 7,500 টাকা। দুই পাশ মিলে যাবে, ব্যালেন্স বিডি থাকবে, ব্যালেন্স সিডি ব্যালেন্স বিডি থাকবে। কেন এটা ব্যালেন্স বিডি সিডি থাকবে? কারণ এটা প্রফিট এবং লস আইটেম না, এটা হচ্ছে ব্যালেন্স শিট আইটেম। ক্লিয়ার এই পর্যন্ত ভাইয়ারা? জি ভাইয়া। স্যার
ওকে, এই ব্যাংক লোন অ্যাকাউন্টও সেম। আমি লোন পাইছিলাম 1000 টাকা, আমার ব্যাংক ডেবিট হয়েছিল, ওইটাই আমার ব্যালেন্স থেকে যাবে 1000 টাকা 1000 টাকা। এই এই লেজার গুলো দিয়ে আপনাদেরকে এইটাই বোঝানোর চেষ্টা করছে যে পিএনএল আইটেমে ভাই কোনো ব্যালেন্স থাকে না, এটা পিএনএল এ চলে যায় এবং স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আমার ব্যালেন্স গুলা ক্যারি ফরওয়ার্ড হয়, যেটা আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে গিয়ে রিফ্লেক্ট করে। এখন দেখেন একসাথে প্রিপেয়ারিং বেসিক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যে আমার ওই যে বিভিন্ন হচ্ছে জার্নাল এন্ট্রি হয়েছে, লেজার হয়েছে, তারপরে আমি ট্রায়াল ব্যালেন্স বানাইছি, ট্রায়াল ব্যালেন্স বানানোর পরে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিও দিছি, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দেওয়ার পরে আমার একটা ফাইনাল ট্রায়াল ব্যালেন্স হয়েছে, ওইখান থেকে আমি এখন প্রফিট এন্ড লস স্টেটমেন্ট করব এবং স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন করব। এটার একটা এক্সাম্পল আছে, এই যে প্রিপেয়ারিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এই এক্সাম্পলটা দিয়ে আজকে আমরা আমাদের ক্লাস শেষ করব, তারপর একটা কোশ্চেন অ্যান্সার সেশন নিব, তারপরে এইটা আলোচনা করে আর কি থিওরিটিক্যাল ইয়েটা শেষ করব। দেখেন এইখানে বলছে এই এতক্ষণ যে আলোচনা করলাম ওইটাই আপনারা যদি এইটা এখন সবাই বুঝে থাকেন তাহলে বুঝবেন যে হ্যাঁ ক্লাসটা আমি বুঝতে পারছি। কেউ যদি এটা নিজে নিজে সলভ করতে না পারেন তাহলে চিন্তা করব যে হ্যাঁ ভাই আমি বুঝাইতে পারি নাই অথবা কোথাও কোনো গ্যাপ আছে। তো এখন দেখেন এই বিজনেস ইজ এস্টাবলিশড উইথ এ ক্যাপিটাল পেড বাই ওনার। কি বলছে, একজন ওনার তার ব্যাংক অ্যাকাউন্টে 2000 টাকা দিয়ে ব্যবসাটা শুরু করছে। এটা জানলে কি হবে, ব্যাংক ডেবিট এবং ক্যাপিটাল ক্রেডিট। তাহলে ব্যাংকের জিএলএ বা ব্যাংকের ট্রায়াল ব্যালেন্স আমার 2000 টাকা থাকবে, ক্যাপিটালে আমার 2000 টাকা থাকবে। আবার কি বলছে, পারচেস অফ গুডস ফর রিসেল অন ক্রেডিট, সরি বলছে আমি পারচেস ডেবিট এবং ট্রেড পেয়েবল ক্রেডিট 4300 টাকা। তারপর পেমেন্ট টু ক্রেডিট সাপ্লায়ার্স, এই যে পারচেস করছিলাম ওই সাপ্লায়ারকে আমি পেমেন্ট করে দিছি, বা অন্য কোনো সাপ্লায়ারকেও আমি যে কোনো কারণে পেমেন্ট করতে পারি, সেই ক্ষেত্রে কি হবে, ট্রেড পেয়েবল ডেবিট হবে, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল, ট্রেড পেয়েবল এবং ব্যাংক ক্রেডিট 3600 টাকা। সেলস অল অন ক্রেডিট, সেলস করছি সব ক্রেডিটে, ট্রেড রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, রিসিভ ফ্রম ক্রেডিট কাস্টমার, ওই যে ক্রেডিটে বিক্রি করছিলাম এখন টাকা পাইছি, তাহলে ব্যাংক ডেবিট এবং হচ্ছে আমার ট্রেড রিসিভেবল ক্রেডিট। ভাই আমরা ট্রেড রিসিভেবল না লিখে অ্যাকাউন্টস রিসিভেবল লিখতে পারি? হ্যাঁ হ্যাঁ, নো ইস্যু, একই জিনিস, কোনো সমস্যা নাই। এগুলি নিয়ে কখনো বদারই হবেন না পরীক্ষার হলে, একই মানে যা সমার্থক শব্দ ইউজ করতে পারলেই হইল, হ্যাঁ কোনো সমস্যা নেই। তারপরে নন কারেন্ট অ্যাসেট পারচেস করেছি ক্যাশে, সেই ক্ষেত্রে আমার কি হবে, নন কারেন্ট অ্যাসেট ডেবিট এবং ক্যাশ অথবা ব্যাংক ক্রেডিট 1500 টাকা। আদার এক্সপেন্স অল পেইড ইন ক্যাশ, তাহলে আদার এক্সপেন্স ডেবিট হবে এবং ক্যাশ অথবা ব্যাংক ক্রেডিট হবে। তাহলে এখন কি বলছে, এই যে দেখেন প্রিপেয়ার নমিনাল লেজার অ্যাকাউন্ট, নমিনাল লেজার অ্যাকাউন্ট করো এবং ওইখান থেকে প্রফিট এন্ড লস বানাও এবং ফাইন্যান্সিয়াল পজিশন বানাও। এই যে আমরা যে লেজার গুলা জার্নাল গুলা ডেবিট ক্রেডিট বললাম ওইখান থেকে কিন্তু আমার লেজার অ্যাকাউন্ট হয়ে যাবে। তাহলে সলিউশনে দেখেন কি করছে, ওই যে ক্যাপিটাল ডেবিট এবং ব্যাংক ক্রেডিট, ব্যাংক ডেবিট সরি 2000 টাকা পাইছি, কি করছি, ব্যাংক ডেবিট করছি, ক্যাপিটাল ক্রেডিট করছি, তবে পারচেস করছিলাম, পারচেস ডেবিট করছি, ট্রেড পেয়েবল ক্রেডিট করেছি, ঠিক আছে। তারপরে পেয়েবল কে আমি পেমেন্ট করে দিছি, ট্রেড পেয়েবল ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। আবার রিভিশন দিচ্ছি যেন হচ্ছে সবার বুঝতে সুবিধা হয়। আচ্ছা এখন পার্টিসিপেন্ট কয়জন আছি আমরা? 108 জন। আচ্ছা ভালো পার্টিসিপেন্ট আছে, আমি ভাবছি আবার বোরিং হয়ে আপনারা চলে গেলেন কিনা। আচ্ছা তারপরে হচ্ছে ট্রেড রিসিভেবল কি করেছি আমরা, হচ্ছে সেলস করেছিলাম ক্রেডিটে, ট্রেড রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। তারপরে আমরা কি করলাম, কাস্টমার ওই যাদের থেকে সেল করেছিলাম তাদের থেকে টাকা পেয়েছি, ব্যাংক ডেবিট, ট্রেড রিসিভেবল অথবা অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তারপরে নন কারেন্ট অ্যাসেট পারচেস করেছি, এটা কি হইতে পারে, নন কারেন্ট অ্যাসেট না লিখে আপনাকে বলতে পারে কার কিনেছে, তারপর বলতে পারে ফার্নিচার কিনেছে, তারপরে বলতে পারে টিভি কিনেছে বা কম্পিউটার কিনেছে, তো এগুলি সব কিন্তু নন কারেন্ট অ্যাসেট। তখন আপনারা ওই যে কম্পিউটার এগুলিকে বলবেন অফিস ইকুইপমেন্ট, ফার্নিচারকে বলবেন অফিস ফার্নিচার, তারপর গাড়ি কিনলে বলবেন হচ্ছে ভেহিকেল। তো এগুলি নিয়ে কখনো ডাউট ফিল করবেন না। যদি আপনার কাছে মনে হয় এরকম কখনো যে আসলে গাড়ি কিনছে এটার আমি কি বলবো, ফার্নিচার কিনছে এটার চেয়ার টেবিল কিনছে কি বলবো, আপনারা নন কারেন্ট অ্যাসেটই লিখে দেন, স্যার অ্যাটলিস্ট বুঝবে যে হ্যাঁ আপনি বেসিকটা জানেন।
আর যদি চেয়ার টেবিল আপনি বুঝেন যে এটা ফার্নিচার ডেবিট করবেন, ব্যাংক ক্রেডিট করবেন, ঠিক আছে। তারপরে আদার এক্সপেন্স হচ্ছে ভাইয়া এটা ইকুইপমেন্ট লিখলে হবে না? এখানে ইকুইপমেন্ট লিখলে হবে কখন? ধরেন আপনি মেশিনারিজ কিনেছেন, তখন আপনি লিখবেন যে ইকুইপমেন্ট। হ্যাঁ, এইখানে কিন্তু কিছু বলে নাই। যে কার্ড যখন ও থাকবে তখন কথা বলছি। হ্যাঁ, তখন ইকুইপমেন্ট লিখতে পারেন, কোনো সমস্যা নাই। অফিস ইকুইপমেন্ট লিখবেন আর কি, মেশিনারিজ যদি হয়। হ্যাঁ, আপনাদের আরেকটা এক্সাম্পল একটু দেই। ধরেন আমার কোন এক্সাম প্রফেশনাল লেভেলে ফাইনান্সিয়াল অ্যাকাউন্টিং এন্ড রিপোর্টিং এর সময় এরকম হয়েছে, সব অ্যান্সার করে ফেলছি, লাস্টে যে ফাইনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনের একটা ম্যাথ বাকি আছে, কনসলিডেশন। সো ওই বছর আমার প্রিপারেশন ধরেন অ্যাকাউন্টিং এর উপর আমার সবসময় একটা অধিক কনফিডেন্স ছিল, আর অ্যাকাউন্টিং এ তো আমি পাস করেই ফেলবো। হ্যাঁ, তো দুর্ভাগ্যজনক ভাবে প্রফেশনাল লেভেলে অ্যাকাউন্টিং এ আমি 2 বার সি পাইলাম। তো খুব ইগোতে লাগলো যে 2 বার সি পাইলাম, এটা কোনো কথা হইলো? অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, অ্যাকাউন্টিং পাস করতে পারতেছি না। তো পরে ওইবার খুব প্রিপারেশন নিলাম, মানে অ্যাকাউন্টিং এ একটু ফোকাস করলাম, ফোকাস করে প্রিপারেশন নিলাম, নিয়ে এক্সাম হলে গেলাম। এক্সাম হলে গিয়ে দেখলাম খুব বাজে একটা কোশ্চেন হয়েছে। তো স্যাররা অ্যামাউন্ট 2000, 3200 এরকম দেয় নাই, ফিগার গুলা দিচ্ছে 3, 4, 5, 7, 8, 9, 10, 11, 12 এরকম টাইপ ফিগার। মানে ক্যালকুলেটরে ওগুলি টাইপ করতে গেলে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে। তো ওগুলি যখন আপনি যোগ করবেন অনেকগুলা ফিগার, ধরেন এখানে 30-40টা লাইন আইটেম আছে, 30-40টা লাইন আইটেমের ব্যালেন্সই সব উল্টা পাল্টা, 3, 4, 5, 7, 8, 9, 1, 2, 3, 6, 7, 9 এরকম ফিগার। এগুলি ক্যালকুলেটরে চাপাও মনে করেন টাইম কনজিউমিং। তো এক্সাম খারাপ হইলো, মানে এক্সাম খারাপ হইলো কি, ধরেন টাইম প্রেসারে পড়ে গেছি, লাস্টে কনসলিডেশনে গিয়ে দেখলাম যে আমার হাতে টাইম খুব কম। সো ম্যাথ পুরোটা শেষ করতে পারবো না। সো প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট মোটামুটি লিখলাম, ফাইনান্সিয়াল স্টেটমেন্ট অফ পজিশনও মোটামুটি বসাইলাম। বসে দেখলাম এই যে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি একটু আগে বললাম না 3টে এন্ট্রি ছিল, সেরকম 10-12টা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি ছিল। 10-12টা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রির মধ্যে আমি দেখলাম আমার হাতে যেহেতু সময় কম, আমি সবগুলো এন্ট্রি কুলায় উঠতে পারবো না। তো এক কাজ করি, এর মধ্যে কোনটা সময় নষ্ট করবে ওগুলির আগে ফেলে দিই। দেখলাম 12টা এন্ট্রির মধ্যে কথার কথা 3টে এন্ট্রি খুবই কঠিন, যেটা আমি পারবো না। 3টে এন্ট্রির পাশে ক্রস দিলাম, যে 3টে এন্ট্রি আমি টাচই করবো না। তাহলে বাকি থাকে 9টাও আমি ডেবিট ক্রেডিট লেখে পিএনএল ব্যালেন্স শিটে বসেও আমি ম্যাথটা শেষ করতে পারবো না, ক্লোজ করতে পারবো না। আমি কি করলাম, ব্যাখ্যা লেখা শুরু করলাম, এই এন্ট্রিটা আসলে পিএনএল এ যাবে এবং ব্যালেন্স শিটে যাবে। ওই যে মুখে মুখে আমি বলতেছিলাম না আপনাদের যে এটা এখানে যাবে, এটা এখানে যাবে, এটা ডেবিট হবে, এটা ক্রেডিট হবে। আমি কি করলাম, ওইভাবে ব্যাখ্যা লিখে দিয়ে আসলাম। স্যারকে আমি বোঝানোর চেষ্টা করছি যে স্যার আপনারা কোশ্চেন যেহেতু কঠিন করছেন, ফালতু করছেন, আমি টাইম প্রেসারে পড়ছিলাম, বাট আমি ম্যাথটা পারি, আমার প্রিপারেশন ভালো, আমি অঙ্কটা পারি, ওইটাই আমি তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবং এক্সাম শেষে মানে রেজাল্ট যখন দিল, আমি ওই সাবজেক্টে পাস করেছি। স্যাররা যখন খাতা ইভ্যালুয়েট করে, তারা চিন্তা করে না যে আপনি কত মানে সুন্দর করে প্রেজেন্ট করলেন, যোগ বিয়োগ কেমন করলেন, তারপরে এটা কি ইকুইপমেন্ট লিখলেন নাকি নন কারেন্ট পেশেন্ট লিখলেন। ওরা চিন্তা করে যে আপনার আসলে বেসিক আছে কিনা, আপনি জানেন কিনা জিনিসটা, আপনি পাস করার যোগ্য কিনা, তখন পাস করে দেয়। সো এগুলি নিয়ে বদর হবেন না, আপনি যে পারেন এইটা কোনোভাবে হলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন খাতায়। হ্যাঁ, কারণ স্যার তো আপনাকে চিনে না, স্যার চিনে কি আপনার খাতা। আপনার খাতা দেখে যখন সে বুঝবে যে আপনি আসলে জিনিসটা জানেন, তখন দেখবেন পাস করায় দিচ্ছে। আর যদি স্যার আপনি খুব ভালো জানেন, পারেন, আপনি খাতায় রিপ্রেজেন্ট করতে পারেন না, স্যার তো জানে না আপনি অনেক পরিশ্রম করছেন, ওই দেখা গেছে ডি পাবেন, সি পাবেন। ওকে, গল্প এখানে শেষ। হ্যাঁ প্লিজ। স্যার আপনি বলেছেন যে আপনি যখন 2বার অ্যাটেম্প্ট করছেন, 2বার আপনি সি পাইছেন, তৃতীয়বারে আপনি সফল হয়েছেন। তো আমি একটা কথা এরকম শুনছি যে মানে প্রথমবার যে অ্যাটেম্প্ট করে ফেল করে, দ্বিতীয়বার যখন সে কোয়েশ্চেন করে তো মানে কোয়েশ্চেন অ্যাটেম্প্ট দেয়, তখন দ্বিতীয়বারের কোয়েশ্চেন নাকি প্রথমবারের চাইতে কঠিন হয়, এবং দ্বিতীয়বার যদি ফেল করে তাহলে তৃতীয়বার নাকি দ্বিতীয়বারের চাইতেও কঠিন হয়। এখন কথাটা কি সত্যি কিনা? এইটাকে আমি একটু অন্যভাবে বলবো, মানে প্রথমবারের থেকে দ্বিতীয়বার কঠিন হয়, তৃতীয়বার আরো কঠিন হয়, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে আমাদের সিএতে আমরা যারা আসতেছি স্টুডেন্টরা, হ্যাঁ, স্টুডেন্টরা এখন অনেক ট্যালেন্ট,
হ্যাঁ, আমি বলবো আপনারা যারা আসতেছেন, আমরা যারা আগে ছিলাম, আমাদের থেকেও আপনারা বেশি ট্যালেন্ট। তো টিচাররা দেখে যতবারই যত ভালো কোশ্চেন করি, কঠিন কোশ্চেন করি, যেখান থেকেই কোশ্চেন করি স্টুডেন্টরা পারে। হ্যাঁ, তো স্টুডেন্টরা পারে এই জন্য কি করে, ওনারা কোশ্চেন একটু টুইস্ট আনে। তো যত দিন যাচ্ছে তত কোশ্চেনের কঠিনের মান একটু বাড়তেছে, আমি যদি সহজ ভাষায় বলি। এই জন্য মনে হচ্ছে যে ফার্স্ট অ্যাটেম্পটের থেকে সেকেন্ড অ্যাটেম্পটে কঠিন, সেকেন্ড অ্যাটেম্পটের থেকে থার্ড অ্যাটেম্পটে কঠিন। এটা মনে হচ্ছে কেন? কারণ আমি যখন আমার প্রিপারেশনের মাত্রা বাড়াচ্ছি, এক্সাম হলে গিয়ে দেখতেছি আরে ওইখান থেকে একটা কোশ্চেন দিছে। আমি কি করলাম, আবার আরো বেশি পড়ে গেলাম, আরো বেশি পড়ে গিয়ে দেখলাম আমি পড়ি নাই এমন কোথা থেকে একটা কোশ্চেন আসছে। তো স্যাররাও নতুনত্ব আনে কোশ্চেনের মধ্যে, তখন মনে হয় যে কঠিন হয়েছে। এই জন্য মনে হচ্ছে যে বিভিন্ন অ্যাটেম্পটে কঠিন হয়েছে। ওই যে, কিন্তু আপনার প্রিপারেশন আপনাকে অবশ্যই ফিডব্যাক দিবে। ওই যে আমি বললাম থার্ড অ্যাটেম্পে গিয়ে আমার ইগো হার্ট হয়েছে, আমি কি করলাম, অনেক বেশি প্রিপারেশন নিলাম, এবং দেখেন কোশ্চেন কিন্তু খুবই থার্ড ক্লাস ছিল। হ্যাঁ, আমি রিয়েলি এখনো বলবো কোশ্চেন থার্ড ক্লাস ছিল। আমার খুবই বিরক্ত লাগছে যে কোন টিচার এই কোশ্চেন করছে, ইন্টেনশনালি আমাদেরকে পেন দিছে বলবা, আল্লাহ জানে, কেউ শুনলে আমার গালিগালাজ করবে, যাই হোক। তো হচ্ছে, তো কোশ্চেনটা একটু কেমন যেন ছিল। তো তারপরেও দেখেন পাস করে ফেলছি। কেন পাস করছি? ওই যে আমি যে হার্ড ওয়ার্ক করে গেছি, প্রিপারেশন ভালো ছিল, ওইটারই আমি রেজাল্ট পাইছি। অনেক সময় আপনারা সিএতে ধরেন পরিশ্রম করবেন, সামহাউ লাক ফেভার করে নাই, কিন্তু এই ডিউতে আপনি প্রিপারেশন নিছেন, দেখবেন সেকেন্ড অথবা থার্ড ডিউতে আপনি পাস করে ফেলছেন। সো আপনার প্রিপারেশন কখনো আপনাকে কি বলবো, বেইমানি করবে না। আপনার প্রিপারেশন আপনার সাথে এই ডিউতে না হলেও সেকেন্ড, থার্ড, ফোর্থ কোন একটা ডিউতে গিয়ে ওই প্রিপারেশন আপনাকে রেজাল্ট দিবে। দেখবেন যেই ডিউতে আপনি পাস করছেন, ওই ডিউতে আপনি অত হার্ডওয়ার্ক করেন নাই ওই সাবজেক্টে, তারপরেও দেখবেন ওই ডিউতে আপনি পাস করে ফেলছেন। কেন করছেন? কারণ ওই যে 3-4 ডিউ আগে আপনি ভালো প্রিপারেশন নিয়েছিলেন। ক্লিয়ার আপু? জি স্যার, থ্যাংক ইউ। ওকে স্যার, এখানে একটা প্রশ্ন করতে হ্যাঁ, যাচ্ছিলাম। প্লিজ প্লিজ। সেটা হচ্ছে আমরা যারা অলরেডি ইন্টারমিডিয়েট বা ব্যাচেলর লেভেলে অ্যাকাউন্টিং করে আসছি, সেখানে আমাদের টিচার আমাদেরকে বলে আসতো যে একটা ম্যাথ যখন আমরা করি, সেখানে প্রফিট এন্ড লস এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করে আসি, ওগুলোকে ক্লাসিফিকেশন ভাবে করে আসি। দেখা যায় যে একটা বা দুইটা ট্রানজাকশনের জন্য ফাইনাল রেজাল্টটা মিলে না, উত্তরটা ডেবিট ক্রেডিট মিলে না। এক্ষেত্রে হয় কি, আমাদেরকে বলে আসে যে যেন আমরা ক্লোজিং করে আসি, আমরা ওখান থেকে কিছুটা হলেও মার্ক পাবো, একেবারে আমাদেরকে কেটে দিবে না। এক্ষেত্রে আমি একটা প্রশ্ন করতে চাই, সিএতে কি এরকম হয় যে একটা দুইটা ট্রানজাকশনের জন্য পুরো ম্যাথটাই কেটে দিবে, নাকি কিছু মিনিমাম নম্বর আমাদেরকে দিবে? মিনিমাম নাম্বার দিবে ভাইয়া, মিনিমাম নাম্বার দিবে। কারণ সিএতে কখনোই কোনো স্টুডেন্ট বলে আসতে পারবে না যে আমি 100% পারফেক্ট অ্যান্সার করে আসছি। হ্যাঁ, ওই আমার জাস্ট ওই যে সার্টিফিকেট লেভেলে প্রথমবার যখন এক্সাম দিছিলাম নলেজ লেভেলের অ্যাকাউন্টিং, তখন আমার ওই যে কনফিডেন্স ছিল যে 90 এর উপরে নাম্বার পাবো, কারণ আমার কাছে মনে হয়েছে আমি সব সঠিক অ্যান্সার করছি, থিওরিতে কিছু নাম্বার কম দিবে। বাট ওই যে অ্যাডভান্স লেভেল, অ্যাপ্লিকেশন, প্রফেশনাল লেভেলের ম্যাথ গুলাতে কিছু না কিছু টুইস্ট থাকবেই, যেটা আপনি পারবেন না, বা হয়তো এক্সাম হলে সামহাউ আপনি মানে কনফিউজড হয়ে ভুল করে ফেলছেন। আপনি পারেন, কনফিউজড হয়ে ভুল করে ফেলছেন, তো আপনাকে পার্সিয়াল নাম্বার দিবে। তো একদম 100% জিরো দিবে না, পার্সিয়াল নাম্বার অবশ্যই দিবে। আমরা তো সিএতে পাস করতে না কেউ। একটা কথা জিজ্ঞাসা করতে পারি? জি জি ভাইয়া, যেহেতু হচ্ছে আমাদের সার্টিফিকেট লেভেলে হচ্ছে অনলাইন পরীক্ষা, হ্যাঁ, তো এখানে তো আর খাতা দেখার কোনো অপশন নাই। সেখানে তো তারা হচ্ছে আমাদেরকে অপশন দিয়ে দেয় অনলাইন পরীক্ষা, আমরা ম্যাথ বসাই। কিন্তু আমি আপনাদের যে খাতা মূল্যায়ন করার ব্যাপারটা নিয়ে আমার একটা মাথায় একটা মানে প্রশ্ন আসলো। যেটা হচ্ছে আমাদেরকে যে এডিশনাল পেপার দেয়, লুজ পেপার আমরা রাফ করার জন্য, সেখানে আমাদেরকে বলে যে রোল নাম্বার লিখে দিবেন, ব্যাস, তারপর হচ্ছে সবকিছু রেজিস্ট্রেশন নাম্বার লিখে দিবেন। এখানে কি তারা কোনোভাবে আমাদের এই রাফ খাতা, লুজ আমরা কিভাবে ওয়ার্কিং করছি, এরকম কোনো কিছু কি চেক করে? না, আমার ধারণা থেকে আমি বলতেছি এটা খুব সম্ভবত করে না। হ্যাঁ, যদিও আইসিএবি এর খাতা দেখার পলিসি এখন পর্যন্ত রহস্য, মানে নো ওয়ান যারা খাতা দেখে। আমি একটু শেয়ার করি, যেটা হচ্ছে আমার এই যে পরীক্ষা, মানে এই গত অ্যাটেম্পে যে পরীক্ষাটা দিলাম, সেই পরীক্ষা আমার অ্যাকাউন্টিং পরীক্ষাটা খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। মানে আমি পরীক্ষা দিয়ে বের হয়ে যা দেখছি কোয়েশ্চেন বা অ্যান্সার মিলেছি, সিনারিও বেস 2টা কোয়েশ্চেন সেটাও আমার দেখলাম যে মিললো, ঠিক আছে।
কিন্তু তারপরও আমার সি আসলো কেন আমি কোনো মানে অ্যান্সার পাচ্ছি না। আমার ক্যাশ ফ্লো ও স্যার সেম কোয়েশ্চেন স্যার আমার এরকম ছিল, আমার যে রাফাত আছে এটা আমার লেখতে হয়েছে স্যার, আমি এমনি কি পারলাম। কোনোভাবে আচ্ছা আমি একটু শেষ করি। এখন আমার মনে হচ্ছে যে কোনোভাবে আমি এডিশনাল পেপারে মানে হচ্ছে যে লুজ পেপার, সেখানে রাফটা আমি তেমন ভাবে করি নাই, যে এটা সাজানো ভাবে করা বা হচ্ছে প্রফিট এন্ড লস ক্যাশ ওইভাবে করা সিরিয়াল এরকম কিছুই করি নাই। জাস্ট আমার যেটা মনে হয়েছে যোগ বিয়োগ করা বা লিখে রাখা টুকে রাখা এরকম করছি। এখন এটার জন্য কি কোনোভাবে আমার ফেল আসার বা সি আসার সম্ভাবনা আছে কি? আই ডোন্ট থিংক সো। হ্যাঁ, যদিও আচ্ছা আইসিএব এর হচ্ছে খাতা দেখার পলিসি কেউ জানে না, শুধুমাত্র যারা খাতা দেখে শুধু তারাই জানে। কারণ আপনারা জানেন হয়তো সিএ তে কখনো খাতা দেখায় না, মানে আমরাও যদি দেখতে চাই তাও কেউ মানে কোনো স্টুডেন্ট খাতা দেখতে পারে না, এবং হচ্ছে খাতা দেখার নিয়ম কি কেউই জানে না। সো হচ্ছে কিন্তু আমার যে পাস করার এক্সপিরিয়েন্স, পরীক্ষা দেওয়ার এক্সপিরিয়েন্স, আমার ফ্রেন্ড সার্কেল আছে, ছোট ভাই ব্রাদার যারা আছে তাদের এক্সপিরিয়েন্স থেকে বলি ওই ড্রাফট পেপারের হচ্ছে কোনো মূল্যায়ন নাই। হ্যাঁ, আপনার ম্যাথ সামহাউ আমার যেটা ফিল, ওই যে সি কেন পাইলেন, সামহাউ ফিল অনেক সময় হয় কি আমাদের মনে হয় যে এটা হয়তো হইছে, হ্যাঁ মানে আমি সঠিকই করে আসছি, বাট হয়তো কোনো একটা কনসেপ্ট কোনো একটা চিন্তাতে আমার ভুল ছিল, হয়তো অ্যান্সারটা সঠিক হয় নাই। তো আমি যেটা ধরে নিচ্ছি সঠিক হয়েছে, হয়তো হয়নি, এই জন্য দেখা গেছে। কারণ এমসিকিউ বা ইয়েতে আপনার তো ওই যে টিচারদের কোনো হাত থাকে না। তো আপনার যদি অ্যান্সার সঠিক হয় আপনার ফেল করার বা সি পাওয়ার কোনো সুযোগ নাই। সামহাও কোনো না কোনো কারণে আপনার কিছু কোশ্চেন হয়তো 19-20-এর কারণে ভুল হয়েছে, এই জন্য হয়তো আপনি সি পাইছেন, এটাই আমি বলবো আর কি। এখন আমি একটা কাজ করি, আর একটু আছে তো আমরা ক্লাসটা শেষ করি, তারপরে 10-15 মিনিটের ওই কোশ্চেন অ্যান্সার সেশন নিয়ে তারপরে ক্লোজ করব। এইটা একটু শেষ করে ফেলি আপনারা যদি বলেন। জি স্যার। জি স্যার, সেটাই ভালো হয়। ওকে, আচ্ছা এইটা যেটা আমরা দেখতেছিলাম, এই যে জার্নাল গুলো তো আমরা আলোচনা করেছি। এখন দেখেন এই যে ক্যাশ এট ব্যাংকে যেগুলির হিট আসছে, ওই যে ক্যাপিটাল ইনজেকশন করেছে, সো ক্যাশ এট ব্যাংক ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। আমি ওই যে রিসিভেবল লেট থেকে টাকা পেয়েছিলাম, ব্যাংক ডেবিট হয়েছে, রিসিভেবল ক্রেডিট হয়েছে। তারপরে হচ্ছে পেয়েবল কে আমি টাকা দিয়েছিলাম, ক্রেডিটরকে টাকা দিয়েছিলাম, অ্যাকাউন্টস পেয়েবল অথবা ট্রেড পেয়েবল হচ্ছে ডেবিট, ব্যাংক ক্রেডিট। নন কারেন্ট অ্যাসেট কিনেছি, নন কারেন্ট অ্যাসেট ডেবিট, এবং হচ্ছে আমার ব্যাংক ক্রেডিট। আদার এক্সপেন্স এখানেও আমার হচ্ছে কি হয়েছে, ব্যাংক ক্রেডিট হয়েছে। সেইটারে যদি আপনি যোগ বিয়োগ করেন দেখবেন কি হয়, 3 আর 4 5, 5200। আর এখানে কত হয়, 3 4 ক্যালকুলেটর ইউজ করি, 3600, 1500, 900, 6000। আর এই পাশে আসছিল 5200, তাহলে মাইনাস 5200। তাহলে আমার ব্যালেন্সিং ফিগার কত, 800 টাকা। এই যে 800 টাকা আমার ক্যাশ এট ব্যাংকে ব্যালেন্সিং ফিগার থেকে যাবে। আবার দেখেন এই যে ক্যাশ এট ব্যাংক অ্যাকাউন্ট, এইটারই এই যে ক্যাপিটালের আরেকটা অ্যাকাউন্ট হবে, যে ক্যাশ এট ব্যাংক যেমন ডেবিট হয়েছিল ক্যাপিটাল ক্রেডিট, এই ক্যাপিটালের জন্য কিন্তু আমার আরেকটা লেজার খুলতে হবে, যে ক্যাপিটাল ক্যাশ এট ব্যাংক ক্রেডিট। ট্রেড পেয়েবলের জন্য সেম, যখন আমি পারচেস করেছি পেয়েবল হচ্ছে ক্রিয়েট হয়েছে, ক্রেডিট হয়েছে, যখন আমি টাকা দিয়েছি পেয়েবল কমে গেছে, এবং বাকি টাকাটা আমার ব্যালেন্সিং হিসেবে থেকে যাবে। পারচেসের জার্নালটাও সেম, নন কারেন্ট অ্যাসেট। এইভাবে আমরা ডেবিট ক্রেডিট, হোপফুলি আপনারা এটা আগের ক্লাসগুলোতে লেজার বুঝেছেন এবং মুখেও আলোচনা করেছি, সেইটা নিশ্চয়ই আপনারা ওই যে ব্যালেন্সিং যেটা করেছিলাম এটা বুঝবেন। ওইখান থেকে ব্যালেন্সিং থেকে আমরা কি করলাম, ব্যালেন্স গুলা টেনে আনবো। ক্যাশ এট ব্যাংক দেখেন আমরা যে রিসিভ করেছিলাম তার থেকে কিন্তু আমরা পেমেন্ট বেশি করেছি, এই জন্য আমার 800 টাকা কিন্তু হচ্ছে নেগেটিভ ব্যালেন্স আসছে ক্যাশ এট ব্যাংকে। প্র্যাকটিক্যালি ক্যাশ এট ব্যাংকে নেগেটিভ ব্যালেন্স হওয়ার সুযোগ খুবই কম, বাট এই ম্যাথটাতে ক্যাশ এট ব্যাংক কিন্তু নেগেটিভ। সো আপনারা মুখস্থ যে ক্যাশ এট ব্যাংক মানে ডেবিট হবে এইটা ধরে নিয়েন না, যোগ বিয়োগ করে যদি ক্যাশ এট ব্যাংক ক্রেডিট হয় তাহলে ক্রেডিট পাশেই ব্যালেন্সটা বসাবেন। এই যে দেখেন ক্যাশ এট ব্যাংক 800 টাকা কিন্তু ক্রেডিটে বসেছে, ক্যাপিটাল ক্রেডিট 2000 টাকা। তারপর ওই যে ম্যাথ করার সময় ধরেন আপনি ওইখান থেকে ক্রেডিটেই ভুল কি হইতে পারে, ধরেন যোগ বিয়োগ করলেন
যোগ বিয়োগ করে এই পাশে 800 টাকা ঠিকই লিখলেন, এই পাশে ব্যালেন্স বিডি 800 টাকা ঠিকই আনলেন, বাট আপনার মানে অবচেতন মন কিন্তু চিন্তা করতেছে আরে ক্যাশেড ব্যাংক তো ডেবিট হওয়ার কথা, আপনি ঠুস করে 800 টাকা কি করলেন, ডেবিট পাশে বসায় দিলেন। পরে দেখা যাবে যোগ যখন করতেছেন দেখবেন এইটা তো মিলে না, তখন আপনারা কনফিউজড হয়ে যাবেন, আল্লাহ হচ্ছে কোথায় ভুল করলাম। হ্যাঁ, সো এই জিনিসগুলো একটু সিনসিয়ার হইতে হবে যে আমরা জানি ক্যাশেড ব্যাংক ডেবিট ব্যালেন্স হয় বা যোগ বিয়োগ করে ক্রেডিট হইলে যেন ক্রেডিটেই থাকে। ক্যাপিটাল স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ প্লিজ স্যার, ক্যাশেড ব্যাংক যখন আমরা ডেবিট পাশে বসে ফাইন্যান্সিয়াল পজিশনে, তখন এটা অ্যাসেট হিসেবে আমরা এখানে ট্রিট করি, কিন্তু যখন নেগেটিভ ব্যালেন্স হচ্ছে ক্যাশ এন্ড ব্যাংক, যখন আমরা ক্রেডিট পাশে বসাচ্ছি এটা তখন ফি হিসেবে আমরা ক্রেডিট পাশে ট্রিট করে বসাচ্ছি। স্যার বুঝি নাই ভাই, আরেকবার বলবেন। বলছি ক্যাশেড ব্যাংক যখন আমরা ডেবিট পাশে বসাচ্ছি ফাইন্যান্সিয়াল পজিশনে, হ্যাঁ তখন এটা আমরা অ্যাসেট হিসেবে বসাচ্ছি। হ্যাঁ, যখন এটা ক্রেডিট পাশে বসছে নেগেটিভ ব্যালেন্স হয়ে, তখন এটা আমরা ফাইন্যান্সিয়াল পজিশনে কি হিসেবে বসাচ্ছি স্যার? ওভারড্রাফট। হ্যাঁ, এইটা আমরা এই যে দেখবো ফাইন্যান্সিয়াল পজিশনের সময় দেখবো, এইটা যেটা হইতে পারে, ধরেন ক্যাশেড ব্যাংকে আপনি নেগেটিভ ব্যালেন্স হিসেবেও বসাইতে পারেন, অথবা টাকা তো আর এমনি এমনি আসে নাই। হ্যাঁ, টাকাটা আপনি কোথাও না কোথাও থেকে ফান্ডিং করছেন। আমি যদি বলি প্রপার অ্যাকাউন্টিং কি হওয়া উচিত, আপনার টাকাটা ব্যাংক থেকে সরি সবাই মিলে কথা বললে কিন্তু বুঝবো না, একজন একজন বলি। আমি বলি আপনারা শুনেন, পরে কনফিউশন হইলে বললেন। প্রপার অ্যাকাউন্টিং কি হওয়া উচিত, যে আমার টাকাটা কোথাও থেকে ফান্ডিং করতে হয়েছে টাকাটা দেওয়ার সময়, আমার নিশ্চয়ই একটা ওডি লাইন আছে, ওভারড্রাফট লাইন আছে, এই জন্য এটা আমার কারেন্ট লাইবিলিটিসে হচ্ছে ব্যাংক লোন হিসেবে আপনারা দেখাইতে পারেন, ব্যাংক ওভারড্রাফট হিসেবে দেখাইতে পারেন, ওইটা হবে প্রপার প্রেজেন্টেশন। তারপরে আমরা বইয়ে কি করছে ওইটা দেখবো। হ্যাঁ, ক্যাপিটাল ক্রেডিট 2000 টাকা, ট্রেড পেয়েবল 700 টাকা ব্যালেন্স আসছে, পারচেসে ব্যালেন্স আসছে 4300 টাকা, নন কারেন্ট অ্যাসেটে 1500 টাকা, সেলস 5800 টাকা, ট্রেড রিসিভেবল হচ্ছে 2600 টাকা, আদার এক্সপেন্স 900 টাকা। ডেবিট ক্রেডিট যোগ করবো, মিলে যাবে। মিলে যাওয়ার পরে আমি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট এবং হচ্ছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে যাব। এই যে ওনারা এখানে কি করছে, বসাইছে, বসানোর পরে যোগ বিয়োগ করে নাই, হ্যাঁ ব্যালেন্সটা টানে নাই, এবং পরবর্তীতে আবার এই যে ব্যালেন্স গুলা টানছে, এই যে 800 টাকা ব্যালেন্স সিডি ব্যালেন্স বিডি। এখানে দেখেন এই যে 800 টাকা স্টপ দেওয়া, কেবল এই যে এখানে বলে দিছে এ ক্রেডিট ব্যালেন্স বিডি on the cash at bank ledger account means that this cash item is a liability not an asset. এটা একটা লাইবিলিটি, অ্যাসেট না। this indicates a bank overdraft. ওই যে একটু আগে মুখে আমরা যেটা বললাম ওনারাও তাই করছে, সি এর বই তো আর ভুল করবে না, প্রপার অ্যাকাউন্টিংটাই করেছে। এটাকে ব্যাংক ওভারড্রাফট হিসেবে লাইবিলিটি পাশে 800 টাকা দেখাইতে হবে। সো আমরা এই ব্যালেন্সিং গুলা করে যে প্রফিট এন্ড লস স্টেটমেন্টে চলে যাব। এই যে দেখেন এখান থেকে লায়াবিলিটি, তাহলে এটা ক্যাশ এন্ড ব্যাংক নাম দিছে কেন? ব্যাংক ওভারড্রাফট দিলে তো পারতো। ব্যাংক ওভারড্রাফট, হ্যাঁ ব্যাংক ওভারড্রাফট আপনি এই যে এখানে হ্যাঁ দিতে পারেন, আপনার কোনো সমস্যা নাই। আপনি ধরেন ক্যাশ এট ব্যাংকে জিএল, আপনি তো আগে থেকে জানেন না যে হচ্ছে এটা কি ডেবিট ব্যালেন্স আসবে না ক্রেডিট ব্যালেন্স আসবে। আপনি কি করবেন, আপনি জিএলটা করবেন, ডেবিট ক্রেডিট সব যোগ করবেন, যোগ করার পরে দেখবেন এটা পজিটিভ ব্যালেন্স নাকি নেগেটিভ ব্যালেন্স। যখন দেখবেন নেগেটিভ ব্যালেন্স, আপনি তখন এরকম স্টার মার্ক দিয়ে একটা লেখা লিখবেন যে ক্যাশ এট ব্যাংক তো নেগেটিভ হইতে পারে না, তাই আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা ব্যাংক ওভারড্রাফট লাইবিলিটি লাইন। তখন আপনি এটাকে ব্যাংক ওভারড্রাফট লেখেও টিভি হিসেবে ট্রায়াল ব্যালেন্সে 800 টাকা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আপনি শুরুতে জানবেন কিভাবে করা হইছে, যে অফসেট করা হইছে কোনো ভাবে এই জায়গায়? না না, কোনো অফসেট করা হয় নাই, এটা জার্নাল দিয়ে যা হয়েছে তাই। আচ্ছা, প্রফিট এন্ড লস দেখি। আমার হচ্ছে পারচেস ছিল 4300 টাকা, সেলস ছিল 5800 টাকা। এখানে দেখেন ক্যাশ এট ব্যাংক এটা কি আইটেম, ব্যালেন্স শিট আইটেম, ক্যাপিটাল ব্যালেন্স শিট ইকুইটি আইটেম, ট্রেড পেয়েবল ব্যালেন্স শিটের লাইবিলিটি আইটেম, পারচেস হচ্ছে আমার পিএনএল আইটেম। তাহলে এই 4300 টাকা পিএনএল এ যাবে, এই যে পারচেস 4300 টাকা পিএনএল এ আসছে। তারপরে কি আছে, নন কারেন্ট অ্যাসেট, এটা আমার ব্যালেন্স শিট আইটেম হচ্ছে ফিক্সড অ্যাসেটে যাবে বা নন কারেন্ট অ্যাসেটে যাবে, অ্যাসেট পাশে। সেলস হচ্ছে আমার পিএনএল আইটেম, ক্রেডিট পাশে যাবে। এই যে প্রফিট এন্ড লসে সেলস 5800 টাকা ক্রেডিট পাশে বসানো হয়েছে।
দেন ট্রেড রিসিভেবল 2600 টাকা, এটা ব্যালেন্স শিট বা ওই যে ফাইন্যান্সিয়াল পজিশন আইটেম অ্যাসেট পাশে যাবে। আদার এক্সপেন্স পিএনএল আইটেম এটা প্রফিট এন্ড লসের ডেবিট পাশে যাবে। এটা কই দিছে, এই যে আদার এক্সপেন্স প্রফিট এন্ড লসের ডেবিট পাশে। এইখানে দেখেন একটা জিনিস করছে, পারচেস এবং সেলস এইটাকে আবার যোগ বিয়োগ করছে। তো আমরা ওই যে এমআই তে হয়তো আপনারা পড়ছেন, অ্যাকাউন্টিং এও আপনারা ইনিশিয়াল স্টেজে পড়ছেন। আমার গ্রস প্রফিট কিভাবে বের করে, গ্রস প্রফিট বের করতে হয় এই যে সেলস, পারচেস, রিটার্ন টিটার্নও থাকতে পারে, ইনভেন্টরির অ্যাকাউন্টিং থাকতে পারে, অটো ডিটেলসে আমি যাচ্ছি না। সেলস থেকে আমার পারচেস সহজ ভাষায় যদি বের করি, সেই ক্ষেত্রে আমার সেলস যদি বেশি হয়, পারচেস যদি কম হয়, আমার গ্রস প্রফিট আসে। গ্রস প্রফিট থেকে আমার অন্যান্য হচ্ছে এক্সপেন্স গুলা বাদ দিলে আমার নেট প্রফিট আসে। তো ওনারা এখানে কি করছে ওইটাও আপনাদেরকে একটু দেখাইছে। 5800 থেকে 4300 বাদ দিলে আমার গ্রস প্রফিট আসে 1500 টাকা, ওইটাই আমার গ্রস প্রফিট হিসেবে ব্যালেন্স আসছে। ওইখান থেকে আদার এক্সপেন্স 900 টাকা বাদ দেওয়ার পরে প্রফিট ফর দ্য ইয়ার 600 টাকা আসছে। আপনার এক্সাম হলে এই 1500 টাকা গ্রস প্রফিট আলাদাভাবে দেখানোর দরকার নাই। যদি না আপনাকে বলে কোশ্চেনে যে গ্রস প্রফিট কত এইটা বলো, একটা পিএনএল দিল, এর মধ্যে বলে দিল গ্রস প্রফিট কত টাকা এইটা বলো, প্রফিট ফর দ্য ইয়ার কত এইটা বলো, তখন আপনি কি করবেন, সেলস থেকে পারচেস বাদ দিয়ে গ্রস প্রফিটের ফিগারটা আলাদাভাবে বলবেন। ওইখান থেকে আদার যত এক্সপেন্স আছে সব বাদ দেওয়ার পরে প্রফিট ফর দ্য পিরিয়ড অথবা লস ফর দ্য পিরিয়ড বলবেন। ক্লিয়ার? দেন আমার ব্যালেন্স শিট আইটেম, এখন এই যে এগুলি আমরা ব্যালেন্স শিট আইটেমে বসায় দিব। এই ক্যাপিটালের ওই যে ব্যালেন্সিং গুলা করছে বিডিসিডি, এগুলি তো এই যে আমার ট্রায়াল ব্যালেন্সে আমরা দেখছি। সো এইটা নিয়ে আর আলোচনা না করে আমরা সরাসরি ইয়েতে চলে যাই, ব্যালেন্স শিটে চলে যাই। এই যে দেখেন এইটা আমরা কি করছি, পিএনএল এর একটা লেজার আকারে করছি, ডেবিট এবং ক্রেডিট সাইড করছি। বাট আমার যে আইএফআরএস এর একটা ফরম্যাট আছে, সেইখানে আমরা ওই যে নিচে নিচে করি আর কি, টেবুলার ফরম্যাটে করি, টি ছকে করি না। হ্যাঁ, টি ছকে না করে হচ্ছে সোজাসুজি করি। এই ফরম্যাটটা এখানে দেখেন ওরা দেখিয়েছে। এই যে সেলসটাকে লিখবো, সেলস থেকে আমার কস্ট অফ সেলস অথবা পারচেসকে বাদ দিব 4300 টাকা, আমার গ্রস প্রফিট আসবে 1500 টাকা, ওইখান থেকে এক্সপেন্স বাদ দিব 900 টাকা, অন্য কোনো এক্সপেন্স থাকলে ওইটাও বাদ দিব, প্রফিট ফর দ্য ইয়ার 600 টাকা আসবে। আপনাদেরকে যদি বলে স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট প্রিপেয়ার করো, আপনারা এই জিএল করবেন না, এটি ছক করবেন না, আপনারা এইভাবে করবেন। এই সেলস লিখবেন, ওইখান থেকে পারচেস বাদ দিবেন, গ্রস প্রফিট লিখবেন, ওইখান থেকে এক্সপেন্স বাদ দিবেন, প্রফিট ফর দ্য ইয়ার লিখবেন, আপনার প্রফিট এন্ড লস স্টেটমেন্ট হয়ে গেল। তারপরে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে দেখেন একটা একটা করে বসাবো। এইটার ক্ষেত্রে আবার আপনারা বলবেন যে ভাইয়া এই যে এই সিরিয়ালটা ফলো করবেন না, ক্যাশ এট ব্যাংক আছে, ক্যাপিটাল আছে, এটার একটা সিরিয়াল মেনটেন করতে হবে। সিরিয়াল মেনটেন করতে হবে কি রকম, প্রথমে আপনার অ্যাসেট পাশটা তুলে ধরতে হবে। অ্যাসেট পাশের মধ্যে প্রথমে নন কারেন্ট অ্যাসেট পোরশন, তারপরে কারেন্ট পোরশন। যেগুলি 1 বছরের বেশি আপনাকে ইকোনমিক বেনিফিট দিবে ওগুলিকে আমরা নন কারেন্ট অ্যাসেট বলি, ওইটা প্রথমে লিখবেন। তারপরে কারেন্ট অ্যাসেট যেগুলো 1 বছরের মধ্যে আপনার ইকোনমিক বেনিফিট শেষ হয়ে যাবে ওইটা, তারপরে টোটাল অ্যাসেট ক্লোজ করবেন। দেন আপনারা ইকুইটি লিখবেন, ওই যে ক্যাপিটাল, ড্রয়িংস, প্রফিট এন্ড লস, ইকুইটি পোরশনটা আসবে, তারপরে লাইবিলিটি পোরশন আসবে। লাইবিলিটি পোরশনের আবার দুইটা ভাগ, একটা হচ্ছে লং টার্ম লাইবিলিটি, একটা হচ্ছে কারেন্ট লাইবিলিটি। অ্যাসেটের মতো নন কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, যেই লাইবিলিটি আপনার 1 বছরের বেশি সময় ধরে শোধ হবে ওইটা নন কারেন্ট লাইবিলিটিতে যাবে, যেই লাইবিলিটিটা আপনার উইদিন 1 ইয়ার পরিশোধ হয়ে যাবে ওইটা কারেন্ট লাইবিলিটিতে যাবে। এবং এই সিকোয়েন্সটা আপনাকে মেইনটেইন করতে হবে। আইএফআরএস 1 এ ফাইনান্সিয়াল প্রেজেন্টেশন একটা আইএফআরএস আছে, ওইখানে এই সিকোয়েন্স আছে, এই সিকোয়েন্স অনুযায়ী আপনাকে মেইনটেইন করতে হবে। এই সিকোয়েন্সের একটা চেঞ্জ আসছে আইএফআরএস 18 দিয়ে, ওইটা 2027 সাল থেকে প্রয়োগ হবে। সো আপনারা কেউ ওই যে অ্যাডভান্স লেখাপড়া করতে চাইলে আইএফআরএস 18 হচ্ছে ওইটা একটু দেখে নিয়েন যে নতুন ফরম্যাটটা কেমন হয়েছে, তাহলে 2027 সাল থেকে অ্যাপ্লিকেবল হবে। তাহলে একটু আগে থাকলেন, হঠাৎ বাই চান্স টিচাররা মনে করলো এখন না লাগলো
প্রফেশনাল লেভেলে হয়তো ওইটা নিয়ে একটা দুইটা কোশ্চেন দিতে পারে, তখন আপনারা একটু আগে থাকলেন, জাস্ট চোখের পলক একটু বুলাই নিয়েন আইএফআরএস 18টা। এখন আমরা দেখবো টাকা যদি 1 বছরের বেশি ব্যাংকে থাকে তাহলে এটাকে আমরা নন কারেন্ট অ্যাসেটে দেখাতে পারবো। ব্যাংক, হ্যাঁ ক্যাশের ব্যাংক না ভাইয়া, ওই কিছু বাই ন্যাচারাল ব্যাপার আছে যে ক্যাশ হচ্ছে ইজিলি লিকুইডেড। হ্যাঁ, ক্যাশ এট ব্যাংক 1 বছরের বেশি থাকবে এটা তো আপনি বলতে পারেন না। লাইবিলিটি আপনার টার্ম লোন হইলে 5 বছরের লোন হইলে বলতে পারেন, ক্যাশ তো আপনি যে কোনো সময় উইথড্র করতে পারবেন ন্যাচারালি। হ্যাঁ, তো আপনি বলতে পারেন না যে এটা 1 বছরের বেশি থাকবে না। সো ন্যাচারালি এটা হচ্ছে কারেন্ট অ্যাসেটেই যেতে হবে। স্যার তাহলে সিরিয়ালটা হবে প্রথমে কি সিরিয়ালটা নন হবে কারেন্ট অ্যাসেট প্রথমে, নাকি কারেন্ট হ্যাঁ অ্যাসেট? সিরিয়ালটা হবে প্রথমে অ্যাসেট, অ্যাসেটের মধ্যে প্রথমে নন কারেন্ট অ্যাসেট, তারপরে কারেন্ট অ্যাসেট, ঠিক আছে? দেন আসবে ইকুইটি, ইকুইটির পরে আসবে লাইবিলিটি, লাইবিলিটির আবার দুইটা ভাগ, নন কারেন্ট লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি। আমরা এই অঙ্কটা একটু দেখি তাহলে আর একটু ক্লিয়ার হবে। এই যে যেমন ধরেন ক্যাশ এট ব্যাংক, ক্যাপিটাল, ট্রেড পেয়েবল, পারচেস, নন কারেন্ট অ্যাসেট, সেল, ট্রেড রিসিভেবল, আদার এক্সপেন্স। এর মধ্যে থেকে প্রথমে অ্যাসেট ভাগ, অ্যাসেটটা নিব। অ্যাসেট কি কি আছে? এই ক্যাশ এট ব্যাংক তো আমার হচ্ছে লোন, আমরা আগেই জানছি ওডি যেহেতু ক্রেডিট। তারপরে এই যে নন কারেন্ট অ্যাসেট একটা আমার অ্যাসেট আইটেম, ট্রেড রিসিভেবল আমার একটা অ্যাসেট আইটেম। তাহলে শুরু হবে নন কারেন্ট অ্যাসেট দিয়ে। এই যে দেখেন অ্যাসেট লিখলাম, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন লিখলাম, এটা হচ্ছে সাবনোট মানে যোগ বিয়োগ যদি থাকে এটা হচ্ছে ফাইনাল। এখানে নন কারেন্ট অ্যাসেট লিখলাম, নন কারেন্ট অ্যাসেট 1500 টাকা, ফিগারটা নিয়ে আসবো। এই যে অঙ্কটা কই, এই যে নন কারেন্ট অ্যাসেট 1500 টাকা, এটা নিয়ে আসলাম। তারপরে আনবো কোনটা? নন কারেন্ট অ্যাসেটের পরে ট্রেড রিসিভেবল, কারেন্ট অ্যাসেট 2600 টাকা, 1500 পরে 2600 টাকা। অঙ্কে চলে যাই, এই যে দেখেন কারেন্ট অ্যাসেট 2600 টাকা নিয়ে আসলাম, কারেন্ট অ্যাসেটের ট্রেড রিসিভেবল, টোটাল অ্যাসেট আমার 4100 টাকা। এখন এরকম যদি হয় কারেন্ট অ্যাসেটের মধ্যে অন্যান্য আইটেম আছে, তখন আপনি কি করবেন? এই যে এই কলামে লিখবেন, এই যে সিও এই কলামে লিখবেন ট্রেড রিসিভেবল 2600 টাকা, তারপরে লিখবেন হচ্ছে ক্যাশ এট ব্যাংক 2000 টাকা, ধরেন ইনভেন্টরি আছে, এগুলি এখানে 3টা যোগ করবেন, করে টোটাল ফিগারটা এই পাশে আনবেন। তাহলে নন কারেন্ট অ্যাসেটের যোগফল আর কারেন্ট অ্যাসেটের যোগফল মিলে আমার টোটাল অ্যাসেট হবে। যে সিকোয়েন্সটা বলছি, প্রথমে অ্যাসেট, অ্যাসেটের পরে নন কারেন্ট অ্যাসেট, তারপরে কারেন্ট অ্যাসেট, তারপরে হচ্ছে টোটাল অ্যাসেট। নন কারেন্ট অ্যাসেটের মধ্যে অনেকগুলা ভাগ হইতে পারে, অফিস ফার্নিচার, অফিস ইকুইপমেন্ট, মেশিনারি, ভেহিকেল, হাবিজাবি সব যোগ করে একটা ফিগার আসবে। আর কারেন্ট অ্যাসেটের মধ্যে ব্যাংক ব্যালেন্স, ক্যাশ ব্যালেন্স, ট্রেড রিসিভেবল, তারপরে ইনভেন্টরি, এগুলি সব যোগ হয়ে কারেন্ট অ্যাসেট আসবে। তারপরে হইলো টোটাল অ্যাসেটের পরে ক্যাপিটাল এন্ড লাইবিলিটি। ওই যে বললাম ইকুইটি, ইকুইটি মিন্স হচ্ছে আপনার ক্যাপিটাল। ইকুইটিকে আমরা ক্যাপিটাল বলি, বাট আইএফআরএস এর ভাষায় ক্যাপিটাল না, এটাকে বলা হয় ইকুইটি, চেঞ্জেস ইন ইকুইটি। সো ক্যাপিটাল স্টার্ট অফ দ্য পিরিয়ড, এই যে 2000 টাকা, দেখেন ট্রায়াল ব্যালেন্স আমরা ফেরত যাই, এই যে ক্যাপিটাল 2000 টাকা ছিল, এই ক্যাপিটালটা আমরা লিখছি 2000 টাকা, এই যে ক্যাপিটাল অ্যাজ স্টার্ট অফ দ্য পিরিয়ড 2000, এবং প্রফিট ফর দ্য পিরিয়ড আমার পিএনএল এ যেই প্রফিটটা আসবে, এই যে প্রফিট ফর দ্য পিরিয়ড 600 টাকা আসছে, যেই ফিগারটাই আসবে এইটা এখানে ক্যাপিটালের সাথে যোগ হবে 600 টাকা। আর যদি বলেন ভাইয়া লস হইছে, তখন লস হইলে এই 2000 টাকা থেকে এটা বাদ যেত, ঠিক আছে? ক্যাপিটাল ইকুইটিটা লিখবো, তারপর ওইখানে প্রফিট অথবা লস যোগ অথবা বিয়োগ করব, এন্ড অফ দ্য পিরিয়ডে আমার একটা ব্যালেন্স আসবে। তারপরে আমরা লাইবিলিটি লিখবো, লাইবিলিটির মধ্যে প্রথমে কি আসবে? নন কারেন্ট লাইবিলিটি। আমাদের এই অঙ্কে কোনো নন কারেন্ট লাইবিলিটি নাই, তাই এখানে দেখা যাচ্ছে না। নন কারেন্ট লাইবিলিটি থাকলে আমি লিখতাম এই জায়গায়, যেমন ধরেন লং টার্ম লোন হতে পারে, বন্ড হতে পারে, ডিবেঞ্চার হতে পারে, এগুলি লং টার্ম লাইবিলিটি হেডে আসে। আর কারেন্ট লাইবিলিটি কি? ব্যাংক ওভারড্রাফট, ট্রেড পেয়েবল, এগুলি হচ্ছে কারেন্ট লাইবিলিটি। ওই যে আমার ব্যাংক ব্যালেন্স আমরা অ্যাপোর্শনেট করে দেখাবো, শর্ট টার্ম লোন বা লং টার্ম লোন থাকে যে কারেন্ট পোর্শনে কতটুকু দেখাবো, আর হচ্ছে যে ও না ভাইয়া, এইটা আপনার অঙ্কে বলা থাকবে যে হচ্ছে যে এটা কি নন কারেন্ট নাকি এটা কারেন্ট। হ্যাঁ, যদি অঙ্কে কিছু বলা না থাকে, আপনারা ম্যাটেরিয়াল জাজমেন্টে হচ্ছে ধরেন ফিগারটাকে বড় না ছোট, ম্যাটেরিয়াল জাজমেন্টে নন কারেন্ট অথবা কারেন্টে দেখাবেন, দেখায় নিচে ছোট্ট করে একটা স্টার মার্ক দিয়ে বলে দিবেন যে এই ফিগারটাকে আমি নন কারেন্ট হিসেবে বা কারেন্ট হিসেবে ট্রিট করে নিছি। আবার এমন হতে পারে একটা লোন দিয়ে দিল ধরেন 10 লাখ টাকা,
10 লাখ টাকা দিয়ে বলল আগামী 1 বছরের মধ্যে 1 লাখ টাকা শোধ হবে এবং আগামী 9 বছরে আপনার 9 লাখ টাকা শোধ হবে। তখন আপনি বুঝতেছেন যে এই 1 লাখ টাকা আগামী 1 বছরের মধ্যে শোধ করতে হবে, আর 9 লাখ টাকা 9 বছরে। তখন নন কারেন্ট পোর্শনে 9 লাখ দেখাবেন, কারেন্ট পোর্শনে 1 লাখ দেখাবেন। ক্লিয়ার? জি ভাই। ওকে। এই যে ব্যাংক ওভারড্রাফট, ভাই যেটা একটা আমরা কোশ্চেন। হ্যাঁ ভাইয়া বলেন। আচ্ছা, সার্টিফিকেট লেভেলে অ্যাকাউন্টিং এ এখন কি এমসিকিউ কোশ্চেন হবে না? হ্যাঁ হ্যাঁ, এমসিকিউ হবে। আচ্ছা, তাহলে ওই যে নোটের কথা যেটা বলছেন, তাহলে তো ওখানে নোট দেওয়ার কোনো ইসে নাই, মানে টোটাল আমার নিজের ধরে তারপরে ও আচ্ছা ম্যাথ আচ্ছা, মিলাতে হবে। নোট দেওয়ার ইস্যুটা থাকবে না। সেই ক্ষেত্রে আপনি নোট দিবেন না, ওই অ্যাজাম্পশন থেকে আপনি ধরে নেবেন, ওই টিচাররা ওইটা কারেক্ট হিসেবে। আমাদের সিএতে যেটা হয়, আপনার ধরেন এই যে আপনার একটা অঙ্ক দিলে তো হচ্ছে আপনার একটা মার্কিং এই আসবে। সো এই অ্যান্সারটা যখন কারেক্ট হবে আপনাকে কারেক্ট অ্যান্সার দিয়ে দিবে। বাট এই কনসেপ্ট গুলো আপনার ওই যে প্রফেশনাল লেভেল, অ্যাডভান্স লেভেলেও লাগবে। এই জন্য আমি বলে যাচ্ছি নোটের কথাগুলা, ওইটা মাথায় আসে নাই। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। এটা আপনার ফিউচারে কাজে দিবে আর কি হয়তো। সো এই যে ব্যাংক ওভারড্রাফট আমার 800 টাকা ছিল, ট্রেড পেয়েবল আমার 700 টাকা ছিল, যোগ করলাম এই যে 1500 এবং 2600 যোগ করে 4100 টাকা, অ্যাসেট পাস 4100 টাকা। আমার অঙ্ক মিলে গেছে। যদি এই ডেবিট ক্রেডিট না মিলে তাহলে বুঝতে হবে আমি কোথাও না কোথাও ভুল করেছি। হ্যাঁ, সো অবশ্যই এটা মিলতে হবে। বাই চান্স ইন এনি কেস ধরেন কখনো মিলে নাই, টাইম বেশি ওয়েস্ট করবেন না, অন্য অঙ্কে চলে যাবেন, অন্য অ্যান্সার গুলা করবেন, এখানে সময় নষ্ট করবেন না। আর আপনারা এমসিকিউ তে বুঝবেনও না আসলে যে ভুল হয়েছে না সঠিক হয়েছে। আমি যতদূর জানি এরকম ছোট্ট ধরনের ম্যাথ কি আসে না, ম্যাথ দিয়ে হয়তো অ্যান্সার চায় নাকি? আছে অনেক ক্ষেত্রে Math আসে। পুরোপুরি প্রিপেয়ারই করা থাকে, জাস্ট স্পেসিফিক টোটাল লাইবিলিটিস অথবা টোটাল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এরকম সেই চাই আর ক্ষেত্রে কি। আপনি যদি সঠিকভাবে না বসান তাহলে তো হচ্ছে অ্যান্সারটা সঠিক হবে না আর কি। তারপরে এই যে আমরা ম্যাথটা আলোচনা করলাম, এই ম্যাথের মতো করে একটা ইন্টারেক্টিভ কোশ্চেন আছে। ওরা কিছু জার্নাল দিয়ে দিছে, দিয়ে বলছে প্রফিট এন্ড লস এবং হচ্ছে ওই যে ব্যালেন্স শিট এগুলি বানাও। সো এইটা আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন বাসায়। যদি ধরেন ইয়ে না হয়, ওই যে এক্স ওয়াই জেড এ ইয়ে করবেন, নক করবেন, হোপফুলি ওইখান থেকে হেল্প পাবেন ইন ফিউচার। আমার সাথে আশা করি আপনারা পারবেন। সেম ওয়েতেই ম্যাথটা, এটা আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন, তাহলে চ্যাপ্টারটা আপনাদের হোপফুলি একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 5 এর। আমাদের 10:30 পর্যন্ত ক্লাস ছিল, ভালো টাইমে শেষ করতে পারছি আমরা। তো এখন একটু যেহেতু আর 5-7 মিনিট সময় আছে, আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, তারপরে আমরা ক্লাসটা শেষ করি। ভাইয়া, যে আপনি প্রথমে বলছিলেন আর কি যে টেকনিকের যে বিষয়টা, টাইম ম্যানেজমেন্টের, এখন এমসিকিউ তে যেটা হয়েছে, মানে পুরাটা ম্যাথ আসলে করে শেষ করতে পারা যায় না আর কি, যদি প্রথম ক্ষেত্রে এই দুইটা সিনারিও বেস অ্যান্সার করতে যাই। এই ক্ষেত্রে মানে আপনার পরামর্শটা কি আসলে ভাইয়া? আবার বলেন ভাই, আমি শুনিনি। ভাই মানে এমসিকিউ তে যেটা হয়েছে, দুইটা সিনারিও থাকে ম্যাক্সিমাম সময়। যে হ্যাঁ একটা সিনারিও যদি প্রফিট এন্ড লস আর ব্যালেন্স শিট দিয়ে দেয়, আর একটা হচ্ছে ক্যাশ ফ্লো বা অন্য কোনো একটা কিছু দিল আর কি। হ্যাঁ তো হ্যাঁ। এই প্রফিট এন্ড লস এবং ব্যালেন্স শিট মানে সবচাইতে কম সময়ের মধ্যে কিভাবে আসলে মানে করাটা যায় আর কি, এই ও টেকনিকটা আর কি জানার জন্য। সবচাইতে কম সময়ের মধ্যে করা যায় যেভাবে, প্র্যাকটিস। হ্যাঁ, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার টাইম হচ্ছে তত কম লাগবে। ধরেন আপনি ইনিশিয়ালি অ্যাকাউন্টিং করতেছেন, এই যে প্রফিট এন্ড লস এবং ব্যালেন্স শিট করতেছেন, ক্যাশ ফ্লো করতেছেন, নিজেকে নিজে টেস্ট করবেন। ধরেন একটা অঙ্ক করলেন, আপনার 20 মিনিট লাগলো। সো আপনাকে চেষ্টা করতে হবে এই আমার এফিসিয়েন্সি লেভেল কত তাড়াতাড়ি, মানে এফিসিয়েন্সি লেভেল কিভাবে ইমপ্রুভ করা যায়। আপনি যেটা করবেন, সেকেন্ড অঙ্ক করবেন, দেখবেন ঘড়ি ধরে এটা কি আমার বেশি টাইম লেগে গেল না কম টাইম লেগে গেল। যখন 4টা 5টা 10-15টা ম্যাথ করবেন, তখন দেখবেন আপনার ওই 20 মিনিট যে প্রথম অঙ্কে লাগতো, এটা দেখবেন আপনার 8-10 মিনিট লাগতেছে। তো আপনাকে প্র্যাকটিস করে আপনার এফিসিয়েন্সি লেভেলটা বাড়াইতে হবে। এই যে কম সময়ে করাটা, এটা পুরোটাই আপনি কতখানি প্র্যাকটিস করতেছেন এইটার উপরে ডিপেন্ড করবে। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন?
স্যার আমার আমি আমার কিভাবে বের করব? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন। স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার, আমাদের যে পরীক্ষা সিনারি বেস কোশ্চেন গুলো আসে, দেখা জি গেছে 8টা বা 5টা অ্যান্সার করতে বলে, সেক্ষেত্রে যদি আমি 2টা বা 3টা পারি, সেক্ষেত্রে কি পাশ করা যাবে না? বাকিগুলো ঠিক থাকে? হ্যাঁ, পাস করা যাবে। আমাদের তো পাশের একটা নাম্বার আছে। হ্যাঁ, আপনারা কি জানেন 100-তে কত পাইলে পাস? স্যার আমি 50-এর উপরে স্যার পাইতে। হ্যাঁ, 50 পাইলে পাস। তো আপনার যদি ধরেন এই যে একটা কোশ্চেনে 5টা, একটা সিনারিওতে 5টা কোশ্চেন আসছে, তো ধরেন আপনি 3টা পারছেন, তো এইভাবে সবগুলা সিনারিও মিলে যদি আপনি 50-এর উপরে পান, আপনার পাস হয়ে যাবে। তো ওই সিনারিওতে যে 5-এর মধ্যে আপনাকে 5টাই পারতে হবে বা 4টা পারতে হবে, এমন কোনো হচ্ছে সিচুয়েশন এখন পর্যন্ত আইসিএবি করে নাই। টোটালে 50 পাইলে আপনাকে পাস করে দিবে। তাহলে স্যার যদি কেউ সিনারি বেস অ্যান্সার নাও করে, সেক্ষেত্রে স্যার পাশ করবে? হ্যাঁ, পাস করবে। 50 পাইলে পাস করবে। ও স্যার, আরেকটা এমসিকিউতে প্রশ্ন এট ছিল লিস্ট স্যার, আরেকটা এমসিকিউতে প্রশ্ন এট লিস্ট রিটেন এক্সামের ক্ষেত্রে অনেক সময় কিছু কোশ্চেনকে টিচাররা প্রিফারেন্স দেয়। আমার শোনা কথা যে কিছু কোশ্চেন থাকে যেটা টিচার মানে টিচাররা দেখে স্টুডেন্ট ওইটা অ্যাটেম্প নিছে কিনা। যেহেতু এমসিকিউ, সো আপনার অ্যাটেম্পের কোনো ইয়ে নাই, আপনি 50 পাইলে পাস হয়ে যাবে। স্যার এমসিকিউ ম্যানুয়ালটা পড়লেই হবে না, আরো অন্য বই পড়তে হবে? আর কিচ্ছু পড়তে হবে না ভাইয়া। আপনি যদি ম্যানুয়াল বুঝে বুঝে পড়েন, আপনার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, আপনি আরামসে পাস করে যাবেন। অন্য কিচ্ছু করতে হবে না। আমি লাইফে কখনো কোনো সাপোর্টিং বই পড়ি নাই। আমি কিন্তু এখন চার্টার অ্যাকাউন্টেন্ট। স্যার আরেকটা প্রশ্ন ছিল যে আমি কি মানে ওই সিনারি বেসটাকে আগে প্রশ্ন অ্যান্সার টাচ করবো নাকি পরে করব? আপনার যেইটা টাইম কনজিউমিং মনে হবে, আমি বলবো আমার পার্সোনাল ভিউ বলতেছি, যেটা টাইম কনজিউমিং মনে হবে ওইটা আপনি পরে করাটাই বেটার। আপনার যদি স্ট্রেংথ থাকে যে আমি সিনারিও বেসে খুব ভালো, আমার এখানে সময় কম লাগবে, তাহলে ওইটা অ্যান্সার করবেন। আর আপনি যদি মনে করেন যে না আমার এখানে সময় নষ্ট হবে, সো এইখানে আধা ঘন্টা, আপনার ধরেন 1 ঘন্টা, কথার কথা 1 ঘন্টা পরীক্ষা, আপনি কই করলেন সহজ সহজ যেগুলি আছে যেগুলিতে সময় কম লাগবে, ওগুলিতে আপনি আধা ঘন্টার মধ্যে ধরেন 60-70 মার্ক হচ্ছে কমপ্লিট করে ফেললেন। বাকি আধা ঘন্টায় ওই 30 মার্ক আপনি একটু সময় দিয়ে অ্যানালাইসিস করলেন। যেগুলি কম সময় অ্যাটেম্প করা সম্ভব ওইটা আগে করে ফেলাটাই বেটার। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো কোশ্চেন ভাইয়া আপুরা? স্যার আমি প্রি আর্টিকেলশিপ স্টুডেন্ট, এখন আমার কোন সিরিয়ালে এক্সাম গুলো দেওয়া উচিত? কোন আমি সিরিয়ালে তো বলতে? বর্তমানে মাত্র ফার্স্ট ইয়ার প্রি আর্টিকেলশিপ স্টুডেন্ট আমি। তো হ্যাঁ কোন সিরিয়ালে এক্সাম গুলো দেওয়া উচিত? যেমন আমি বিজনেস ব্যাকগ্রাউন্ড, তো অ্যাকাউন্টিং আমার সহজ মনে হচ্ছে, হ্যাঁ, কিন্তু এই যে আমি যেমন এই যে ট্যাক্সেশন, এটা কোনোদিন পড়ি নাই আমি। আচ্ছা আচ্ছা তারপর অন্য কোনো সাবজেক্টে তেমন পড়া হয় নাই, তো কোন আচ্ছা। সিরিয়ালে আগানো উচিত? আমার মোটো এক একজনের মোটো এক এক রকম তো ভাইয়া। আমি যেমন হচ্ছে ধরেন সিরিয়াল টিরিয়াল মেনটেন করতাম না, সবই এক্সাম দিতাম। হ্যাঁ, যেটা মনে করতাম যে শিওর আমি ফেল করবো এক্সাম হলে গেলে, ওইটা আবার এক্সাম দিতাম না। হ্যাঁ, প্রিপারেশনের উপরে বেস করে দিতাম। আপনার যেহেতু ওই যে ট্যাক্স সম্পর্কে ধারণা নাই, প্রি আর্টিকেল স্টুডেন্ট, আপনার জন্য আমার পার্সোনাল সাজেশন যেটা করতে পারেন, আপনি আপনার যেগুলি স্ট্রেংথ, ওইটা হচ্ছে কিছু পেপার নিয়ে 4-5টা পেপার নিয়ে আপনি একবার এক্সাম দেন। এক্সাম দিয়ে আপনার সিএর এক্সাম সম্পর্কে একটা ধারণা হইলো, সিলেবাস সম্পর্কেও ধারণা হইলো, 2-1টা যেগুলি আপনার স্ট্রেংথ, ওগুলি যখন পাস হয়ে যাবে আপনি নিজে মোটিভেট ফিল করবেন। তখন যেই পেপার গুলাতে আপনার ধারণা কম, ওগুলি পড়তে আপনি মোটিভেশন ফিল পাবেন। তখন ভালো হবে আর কি 2-1টা সাবজেক্ট বের হয়ে গেলে। আর শুরুতেই যদি আপনি ডিমোটিভেটেড সাবজেক্ট নিয়ে পড়েন, ফেল হয়, তখন হয়তো আপনার হচ্ছে কষ্ট হবে আগায় নিতে। সো যেগুলি এই যে অ্যাকাউন্টিং যেমন ভালো পারেন, এগুলি শেষ করে ফেলেন, 2-3টা সাবজেক্ট আগে শেষ করে ফেলেন, তারপরে ওগুলিতে একটু ফোকাস করেন, ইনশাল্লাহ ওভারকাম করে ফেলতে পারবেন। আচ্ছা, কেউ কি দেখতে পাবে যে আমি এতগুলো বার পরীক্ষা দিয়ে অ্যাটেম্প্ট করে পারি নাই, তারপর এটা শুধু এতবার এটা শুধু আপনি দেখতে পারবেন আর আইসিএবি দেখতে পারবে। ও আচ্ছা, আচ্ছা ভাই, আমার ঠিক একটা আছে স্যার, থ্যাংক ইউ। ওকে, জি রনি ভাইয়া। আমি আসলে 3টা পাস করছি, আর জি হচ্ছে এইবার ট্যাক্সেশন আর হচ্ছে বিজনেস ল আর আইটি দিতে চাচ্ছি। এখন জি সময় খুব কম আর কি, জুন মাসের পরীক্ষা। এই 3 মাসে মানে এই 1-1.5 মাসে কি কভার করা সম্ভব কিনা আপনার অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। হচ্ছে 1-1.5 মাস 3টা পেপারের জন্য অনেক সময়।
যদি আপনি রেগুলার লেখাপড়া করেন। এমন যদি হয় 1.5 মাসে আপনার 6টা সপ্তাহ, 6টা সপ্তাহে আপনি 6 দিন বা 12 দিন পড়লেন, তাহলে সম্ভব না। প্রতিদিনই যদি আপনি একটু একটু করে পড়েন, সেই ক্ষেত্রে তো আপনার 40 দিন বা 45 দিন। আপনি যেটা করতে পারেন, একটা ডায়েরিতে আপনার প্রিপারেশনকে, যে আমি ল এই কয়দিন পড়বো, ট্যাক্স এই কয়দিন পড়বো, আরেকটা কি আইটি সাবজেক্ট যেটা বললেন এইটা ওই কয়দিন পড়বো, এবার ভাগ করে নেন। ভাগ করে 40-45 দিন কে ভাগ করে নেন, দেখবেন প্রিপারেশন নিলে অবশ্যই সিলেবাস কমপ্লিট করা সম্ভব। নেক্সট। হ্যাঁ দেলোয়ার ভাই, আপনি বলেন। ভাই আর কারো কোনো কোশ্চেন? স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি। আমরা যে প্রফিটটা ইকুইটিতে দেখাই প্রতি বছরে, জি, এটা পরবর্তী বছরে গিয়ে তো ক্যারি ফরওয়ার্ড হয়। এটা যেটা আমরা রিটেন আর্নিং দেখি 2 বছরের, যখন 2 বছরের অ্যাকাউন্টসটা কম্পেয়ার করা হয় তখন এই যে প্রফিটটা রিটেন আর্নিং হিসাবে তো ক্যারি ফরওয়ার্ড হয়। হ্যাঁ হ্যাঁ হয়। কিসের জন্য ক্যারি ফরওয়ার্ড হয় আমি এই বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম স্যার। কিসের জন্য হয়? জি। কিসের জন্য হয় কি, আপনার ধরেন কথার কথা, আপনি ধরেন একটা দোকান দিচ্ছেন, হ্যাঁ, ধরেন এই যে সি এর যে আমার বই খাতা, এই বই খাতা বিক্রি করবেন আপনি, এই বই খাতার একটা দোকান দিচ্ছেন। দোকান দিয়ে আপনি বই খাতা সেল করেন, আপনার দোকান ভাড়া বিভিন্ন এক্সপেন্স হয়, হ্যাঁ। তো প্রথম বছর যখন আপনি ব্যবসা করলেন, আপনি 5,000 টাকা ইনভেস্ট করলেন এবং আপনার 500 টাকা লাভ হইল। সো আপনার প্রথম বছর শেষে আপনার ক্যাপিটাল দাঁড়াইলো কত? 5,500। বাট এই 5,500-র মধ্যে 5,000 আপনার ক্যাপিটাল, 500 টাকা আপনার রিটেন আর্নিংস। পরবর্তী বছরে গিয়ে আপনি 1,000 টাকা লাভ করলেন, সেই ক্ষেত্রে আপনার ক্যাপিটাল কিন্তু 5,000 টাকাই। প্রথম বছর আপনার রিটেন আর্নিংস 500 টাকা দাঁড়িয়েছিল, দ্বিতীয় বছর আপনি আরো 1,000 টাকা লাভ করেছেন, তাহলে আপনার রিটেন আর্নিংস দাঁড়াইলো কত? 1,500 টাকা। সো আপনার যে এই যে বিজনেস করতেছেন কন্টিনিউয়াস বছরের পর বছর, সো আপনার আসলে এই 5,000 টাকা ইনভেস্ট করে আপনার আসলে বিজনেস গ্রোথ কি, হ্যাঁ, কোম্পানির গ্রোথ কি হচ্ছে, এটা রিফ্লেকশন, বা প্রতি বছরে প্রফিট কি হচ্ছে এটা রিফ্লেকশন জানার জন্য আপনার রিটার্ন আর্নিং ব্যালেন্সটা, যে প্রথম বছর 500 হয়েছিল, এই বছর 1,000 হয়েছে, সেরকম 50 বছর পরে আমি এখন পর্যন্ত আমার এই কোম্পানি দিয়ে কত টাকা লাভ করেছি, ওইটা রিটার্ন আর্নিংসে আলাদাভাবে ব্যালেন্সটা থেকে যাবে। এই জন্য রিটার্ন আর্নিংস আমরা মেনটেন করি। লস হইলে বাদ যায়, প্রফিট হইলে যোগ হয়। থ্যাংক ইউ স্যার। আর কোনো কোশ্চেন ভাইয়া আপুরা? স্যার আমি আমার গ্যাপ গুলো স্যার কিভাবে খুঁজে বের করবো? অনেকবারই অ্যাকাউন্টিং পরীক্ষা দিলাম, বইও অনেকবার পড়লাম। গ্যাপগুলা খুঁজে বের করার জন্য আপনি মক এক্সাম দিবেন বেশি বেশি, যেখানে আপনার খাতা দেখার সুযোগ আছে। যে ধরেন আপনি এই এক্সাম, এই একটা এমসিকিউ, এইটার অ্যান্সার আপনি এটা দিলেন, দেওয়ার পরে দেখলেন যে না এটা হয় নাই, রং হয়েছে, তখন আপনি আইডেন্টিফাই করবেন যে হচ্ছে এটা কেন আমি রং দিলাম, আমার আন্ডারস্ট্যান্ডিং এ কোথায় ভুল ছিল, সঠিক উত্তরটা যে এইটা হবে, এটা আসলে সঠিক উত্তর কেন হবে, এইটা বুঝার চেষ্টা করবেন। এখন আইসিএবি তে যখন আপনি এক্সাম দেন, আপনি তো ধরেন এক্সাম দিয়ে আসেন, আপনি আপনার খাতা দেখতে পারেন না, তো হচ্ছে আপনি বুঝেন না যে আসলে আমি কেন ভুল করছি। তো আপনি এক্সাম দেওয়ার আগে যদি 10টা মক এক্সাম দেন নিজে নিজে, এবং 10টা মক এক্সামের মধ্যে আপনার অ্যান্সার কোনটা ভুল করছেন আপনি এবং সঠিক উত্তর কোনটা ছিল, কেন এটা সঠিক উত্তর আইডেন্টিফাই করেন নিজে, তাহলে দেখবেন আপনার কোনো গ্যাপই থাকবে না। আপনি এক্সাম হলে যাবেন, দুর্দান্ত পারফর্ম করে পাস করে চলে আসবেন এপে।